সবাইকে গুড আফটারনুন। আমাদের অনলাইন ব্রিজ কোর্স ইন ফিজিক্স ক্লাসরুম অ্যান্ড বিয়ন্ড আজকে আমাদের 6th ক্লাস এবং কোয়ান্টাম মেকানিক্সের আজকে এর আগে একদিন ক্লাস হয়েছিল, আজকে সেকেন্ড দিন। রাজিবুল দা আজকে আছে আমাদের সঙ্গে। এর আগের দিনের ক্লাসের পরে স্টুডেন্টরা কেউ কেউ কন্ট্যাক্ট করেছিল, কিছু কোশ্চেন করছিল, আমি অ্যান্সার দিয়েছি, তারপর বলেছি যে আজকে আরেকবার রাজিবুল দাকে জিজ্ঞেস করে নিতে। তো যারা এখানে প্রেজেন্ট আছো তাদেরকে বলছি, কারো যদি কোনো কিছু জিজ্ঞেস করার থাকে তাহলে একবার আনমিউট করে রাজিবুল দাকে কোশ্চেন এখন জিজ্ঞেস করবে তো রাজিবুল দা, নাকি পরে? তাই হোক হ্যাঁ। আজকে আমি প্ল্যানটা একটু বলি। হুম। আজকে প্রথমে একটু প্রশ্ন গত দিনের। দেখো, যেহেতু মাত্র দুটো ক্লাস কোয়ান্টাম ফিজিক্সের, দুটো ক্লাসে আমার যেটা উদ্দেশ্য হচ্ছে যে কোয়ান্টাম মেকানিক্সের খুব গোড়ার কনসেপচুয়াল জায়গা, সেই জায়গাটা ধরা, যেটা খানিকটা চেষ্টা করেছি প্রথম দিনে গত সপ্তাহে। তো সেইটার উপরে কোনো প্রশ্ন দিয়ে আমরা শুরু করতে পারি। আর তারপরে আজকে আমার প্ল্যান হচ্ছে যে আম, একটু মোটের উপরে কোয়ান্টাম মেকানিক্সের খানিকটা ম্যাথামেটিক্যাল স্ট্রাকচার, সেই ব্যাপারটা বলা। এখন একটা ক্লাসে 1 ঘন্টার মধ্যে খুব বেশি বলা সম্ভব হবে না, কিন্তু অন্তত আমি যেটা চেষ্টা করতে পারি সেটা হচ্ছে যে মূল যে কনসেপ্ট গুলো ম্যাথামেটিক্যাল স্ট্রাকচারের মধ্যে পড়ে, অ্যাটলিস্ট আন্ডার গ্রাজুয়েট লেভেলে যেগুলো শেখা হয় শুরুর দিকে ফাউন্ডেশনে, তো সেইগুলো আমি একটু একটু উদাহরণ দিয়ে অল্প করে আমি একটু বলে দেবো। কিন্তু এটা অফকোর্স 1 ঘন্টার ক্লাস, কখনোই এটা স্বয়ংসম্পূর্ণ হবে না। সুতরাং স্টুডেন্টরা সেইগুলো মাথায় রেখে গিয়ে যদি আবার বিভিন্ন বই থেকে পড়াশোনা করে, আমার মনে হয় তাতে তাদের সুবিধা হবে। তো আজকে এটাই হচ্ছে প্ল্যান, প্রশ্ন দিয়ে শুরু করা হোক। আর আজকে আমার একটা খুব হার্ড টাইম কনস্ট্রেন্ট আছে। আমাকে এখন 6টা বাজে তো ইন্ডিয়ান টাইম, আমাকে মোটামুটি এই 7টা 20 থেকে 25 ম্যাক্স তার মধ্যে উঠতে হবে, মানে 7:30টায় আমাকে বেরোতে হবে এখান থেকে। আচ্ছা আচ্ছা, হুম, ঠিক আছে, বুঝতে পেরেছি। মানে 1.5 ঘন্টা মতো আমাকে সময়, 1.5 ঘন্টার একটু কম সময় আছে। আচ্ছা আচ্ছা, সুতরাং প্রশ্ন দিয়ে শুরু করা যাক। হ্যাঁ। তাহলে কেউ কোশ্চেন করতে চাস তাহলে বল একটু। স্যার, বলো সমগ্র। আগের দিনের যে এক্সপেরিমেন্টটা, ইয়াংজাবের এক্সপেরিমেন্টটায়, সেটায় শেষে গিয়ে তো পার্টিকেলটাকে একটা জায়গায় আমরা দেখতে পাচ্ছিলাম, মানে শেষে যখন ডিরেক্ট করছিলাম। কিন্তু মাঝখানে আমরা বলতে পারি পার্টিকেলটা একটা ওয়েভের আকারে ছিল, মানে যখন যাচ্ছিল। তাহলে সেই ওয়েভ থেকে পার্টিকেলের ট্রানজিশনটা কিভাবে হলো যখন ওটা ডিটেক্ট হচ্ছে? এইটা একটা এটা একটা জগতের মিস্ট্রি, জানো তো। এই উত্তরটা কেউ জানে না, কেউ জানে না। মানে ব্যাপার হচ্ছে যে কোয়ান্টাম মেকানিক্সের এই, তুমি যেটা বলছো এটাকে টেকনিক্যাল ভাষায় কোল্যাপস বলা হয়। কোল্যাপস মানে কি, যে আমি তো আগের দিন একটুখানি বোঝালাম যে ওয়েভ মানে কি। ওয়েভ মানে এই নয় যে ওই একটা ইলেকট্রন বা একটা ফোটন গুঁড়ো গুঁড়ো হয়ে অনেক জায়গায় ছড়িয়ে পড়েছে, এমনটা নয়। কারণ একটা ফোটনের অস্তিত্ব বা একটা ইলেকট্রনের অস্তিত্ব, আমি যদিও ফোটন নিয়ে পরীক্ষাটা ব্যাখ্যা করেছি, তোমরা যদি ফাইনম্যানের 3rd ভলিউম পড়ো তাহলে ফাইনম্যান ওই একই পরীক্ষাটা ইলেকট্রন দিয়ে, একটা সিঙ্গেল ইলেকট্রন দিয়ে ব্যাখ্যা করেছে। ওগুলোকে আর ভাঙা যায় না, প্রোটনকে আর ভাঙা, অর্ধেক প্রোটন করা যায় না, বা ইলেকট্রনকেও ভাঙা যায় না। তার মানে এই যে এখন ওয়েভ বলা হচ্ছে, এই ওয়েভের মানেটা হলো, আসলে আমি একটা ইকুয়েশন লিখেছিলাম মনে আছে, একটা প্লাস সাইন দিয়ে সুপারপজিশন, হ্যাঁ, একটা ইকুয়েশন। আজকেও আমি ওইটা নিয়ে আরো একটু ম্যাথমেটিক্যাল স্ট্রাকচারটা বলবো। ওয়েভ মানেটা কিন্তু তাই, ওয়েভ মানেটা হচ্ছে যে একই কণা বা একই স্টেট, সেই স্টেটটা অনেকগুলো জায়গায় বা অনেকগুলো বিভিন্ন কনফিগারেশন, আরেকটু বেশি আমি ব্যাখ্যা করবো ওটা পরে, সেইটার একটা সুপার পজিশনে আছে। ওয়েভ মানে সেইটা বোঝায়। ঠিক যেমন জলের ওয়েভ এক্সাইটেশনটা অনেক জায়গায় একসাথে থাকে, এখানেও একই ভাবে ফোটনটা অনেক জায়গায় আছে, কিন্তু এই নয় যে একটা ফোটন গুণে 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 হয়ে অনেক জায়গায় আছে। মানে এই ফোটনটা এখানে থাকতে পারে, একই ফোটন আবার এখানে আছে, এখানে আছে, এখানে আছে, এখানে আছে, এগুলোর একটা সুপার পজিশন। এবার সেইখান থেকে যখন মাপা হচ্ছে, তখন যেহেতু ফোটন একটাই, তার আর অর্ধেক হয় না, 1/3 হয় না, ও কোনো একটা জায়গায় ধরা পড়বে। হুম। এবার সেটা ঠিক কোথায় ধরা পড়বে একটা ওয়েভ থেকে, এখানে পড়বে না, এখানে পড়বে না, এখানে পড়বে, এবং সেটা ঠিক কিভাবে হয় একটা ওয়েভ থেকে একটা জায়গায় কোল্যাপস, এইটার সন্তোষজনক উত্তর কিন্তু কেউ জানে না। আর এইটা এমন একটা জায়গা যেটা ডিপেন্ড করছে তুমি কোয়ান্টাম মেকানিক্স কে কিভাবে দেখো তার উপরে। দেখো, আমি
পার্সোনালি আমি কোয়ান্টাম মেকানিক্সের একজন এক্সপেরিমেন্টালিস্ট। আমার কাছে ঠিক কিভাবে ফোটনটা ধরা পড়লো, কিভাবে কোলাপস হলো, সেটা একটা কিউরিওসিটি প্রশ্ন ঠিকই আছে, কিন্তু কিভাবে না জেনেও আমি যা সমস্ত পরীক্ষা করি হয়ে যায়। অনেকে যারা কোয়ান্টাম মেকানিক্সের ফাউন্ডেশন নিয়ে রিসার্চ করে, মানে তাদের কাছে ঠিক একটা ওয়েভ, আমি সেটাকে যখন মাপতে চেষ্টা করলাম সেটা ঠিক এখানে ধরা পড়লো, প্রবাবিলিটিটা আমি অফকোর্স ক্যালকুলেট করতে পারি, এইটা অনেকের কাছে সন্তোষজনক ব্যাখ্যা নয়। তো তারা নানান রকম ভাবে, মানে নানান রকম থিওরি দিয়ে তারা এই কোল্যাপস ব্যাপারটাকে ব্যাখ্যার চেষ্টা করেন। তো তুমি যদি ইন্টারেস্টেড হয় কোয়ান্টাম মেকানিক্স এর ফাউন্ডেশন, এইটা সার্চ করে বিভিন্ন পেপার পড়তে পারো। কিন্তু যে থিওরি দিয়ে ব্যাখ্যা করুক না কেন, মোটামুটি ভাবে তুমি যে প্রশ্নটা করলো, এটা একটা প্রকৃতির বিস্ময়, আমি এটুকখানি বলতে পারি, যে কিভাবে কোল্যাপস হয় এটা আমরা কেউ জানি না। ওকে স্যার। দুর্দান্ত প্রশ্ন করেছে। আচ্ছা, আমার এখন মনে পড়েছে, কে করেছিল মনে পড়ছে না, একজন জিজ্ঞেস করেছে যে আমি মানে মানে স্লিট দিয়ে যে 1/1 ফোটন পাস করছে, তো মানে অত লো ইন্টেন্সিটির লাইট সোর্স কি সম্ভব, মানে বলতে চাইছে যে এক্সপেরিমেন্টটা ডিজাইন কিভাবে করা হয়েছিল সেইটা জিজ্ঞেস করছে অ্যাকচুয়ালি। এটা খুব ভালো প্রশ্ন। তো লো ইন্টেন্সিটি লাইট পাঠানো, এটা অ্যাকচুয়ালি বেশ সহজ, এটা আমরা সবাই পারি লো ইন্টেন্সিটি লাইট তৈরি করতে। কিভাবে বলি, ধরা যাক একটা লাইট নিলাম, একটা লেজার পয়েন্টার বা কিছু নিলাম, এবার সেই পয়েন্টারটাকে নিয়ে তার সামনে ইন্টেন্সিটি কমানো মানে কি, বেশিরভাগ আলোকে আমি অ্যাবজর্ব করিয়ে দেবো, তাই তো? তাহলে যাতে খুব অল্প সংখ্যক বেরোয়। তো একটা যদি আলো নিয়ে আমি যদি একটা কালো চশমা সামনে রাখি, তাহলে সেই আলোর একটা অংশ রিফ্লেক্টেড হচ্ছে, অ্যাবজর্ব হচ্ছে, আর কিছুটা অংশ বেরোচ্ছে। এবার তার বদলে আমি যদি একটা একটা অন্য কিছু রাখি, একটা বই রাখি, তো এখান থেকে তো কিছু বেরোবে না অন্য দেখে। কিন্তু কিছু বেরোবে না মানে কি, তার মানে হচ্ছে যে কোনো জিনিস সে হয় আলোর 99% অ্যাবজর্ব করে, বা 99.9% অ্যাবজর্ব করে, বা 99.9999% অ্যাবজর্ব করে। সুতরাং আমি সবসময় এমন একটা কিছু মোটা জিনিস খুঁজে পাবো, বা এমন একটা কিছু কালো ওয়াল খুঁজে পাবো, যে আলোর যতগুলো ফোটন ছিল, ধরা যাক আলোর ফোটন ছিল 10⁻15 লেজার থেকে বেরোচ্ছে, আমি যে কোনো সময় আমি এমন একটা কালো মোটা জিনিস আমি খুঁজে পেতে পারি, একটা বইয়ের জায়গায় 5টা বই, 10টা বই, 1000টা বই বা মেটেরিয়াল রাখতেই পারি, যাতে তার 10⁻15, তো তার মধ্যে ওই 10⁻15 খানা মোটামুটি -1 খানা অ্যাবজর্ব হয়ে গেছে। এটা আমি সবসময় পারি। এখানে চ্যালেঞ্জটা, আমি আলোকে টেকনিক্যাল ভাষায় অ্যাটেনুয়েট, মানে ইন্টেন্সিটি কমাতে পারি কিনা সেটা চ্যালেঞ্জ নয়, সেটা সবসময় পারি। চ্যালেঞ্জ হচ্ছে আমি আলোকে ধরতে পারি কিনা। মানে ধরা যাক আমি একটা লেজার নিলাম, সেখান থেকে যে একটা ফোটনই বেরোচ্ছে, সেটা আমি কি করে প্রমাণ করব, বা আমি ওই ব্যারিয়ারটা কতটা মোটা রাখবো সেটা আমি কি করে প্রমাণ করব। তার জন্য যেটা লাগে সেটা হচ্ছে ডিটেক্টর, সিঙ্গেল ফোটন ডিটেক্টর। সেইটা অতটা সহজ নয় পাওয়া। ডিটেক্টর মানে যে কোনো একটা জিনিস যে একটা ফোটনকে শনাক্ত করতে পারে, একটা ফোটন তার উপরে পড়লে সে এক্সাইটেড হয়, একটা কারেন্ট পাঠায়, আমি বুঝতে পারবো যে একটা ফোটন পড়েছে। সুতরাং ওইটা শক্ত ব্যাপার, কিন্তু সিঙ্গেল ফোটন ডিটেক্টর পাওয়া যায়। এটা মানে ফোটো মাল্টিপ্লায়ার টিউব বা এই জাতীয় জিনিস, একটু দামি জিনিস, কিন্তু এগুলো পাওয়া যায়। মজার ঘটনা হচ্ছে আমাদের চোখ খুব মানে সিঙ্গেল ফোটন ডিটেকশনের খুব কাছাকাছি। মানে কি, যদি সবুজ আলো নেওয়া যায় এবং সেখানে যদি একটা ফোটন থাকে একদম অন্ধকার ঘরে, আমাদের চোখ কিন্তু মোটামুটি ভাবে বুঝতে পারে, একটা ফোটন দিয়ে এক্সাইটেড হয়, এতটাই সূক্ষ্ম আমাদের চোখ, আমাদের এই রেটিনা এবং এই রেসপন্স সিস্টেম। এটা হচ্ছে একটা দিক, এই সিঙ্গেল ফোটন করা যায় কিনা এক্সপেরিমেন্টালি। বাট এখানে আর একটা দিক রয়েছে, সেটা একটু জটিল, আমি পুরো ডিটেলে যাব না, একটু ভাষা বলছি। সেটা হচ্ছে যে লেজারের আলো, আমি যেমন বললাম, ধরা যাক একটা লেজার রশ্মি নিয়ে আমি ডাবল স্লিট ইন্টারফারেন্স পরীক্ষাটা করছি। লেজারের আলোয় কিন্তু একটা নির্দিষ্ট সংখ্যক ফোটন থাকে না, মানে এমনটা নয় সাইন্টিফিক্যালি যে আমি বলছি যে লেজারের আলো, আমি যখন লেজারটা অন করলাম ওখান থেকে প্রতি সেকেন্ডে এক্স্যাক্টলি 10,75,000টা ফোটন বেরোচ্ছে, একটা সংখ্যা বললাম জাস্ট র্যান্ডমলি, এমনটা হয় না। মানে এটাকে টেকনিক্যাল ল্যাঙ্গুয়েজ এটাকে আমরা বলতে পারি যে লেজার থেকে যে আলো বেরোয় সেটার ফিক্সড নাম্বার অফ ফোটনস নেই। টেকনিক্যাল ল্যাঙ্গুয়েজে এটাকে বলা হয় কোহেরেন্ট স্টেট অফ লাইট।
এটা ডিটেলে যেতে গেলে অনেক ডিস্ট্রাকশন হয়ে যাবে, আমি সেটা যাচ্ছি না। তো তার মানে আমি ধরা যাক একটা লেজার থেকে আলো বেরোচ্ছে এবং তার সামনে আমি একটা এই কালো কিছু দিয়ে আমি সেটাকে ব্লক করে দিলাম যাতে অতি অল্প সংখ্যক আলো তার বাইরে বেরোয়। টেকনিক্যালি স্পিকিং সেটা কিন্তু সিঙ্গেল ফোটন সোর্স নয়, সেখান থেকে কখনো একটা ফোটন বেরোয়, কখনো 0টা ফোটন বেরোয়, কখনো আবার 2টো ফোটনও বেরোতে পারে। কিন্তু যখন আমি একটা আলোকে প্রচন্ড প্রচন্ড দুর্বল করে দেবো, তখন আমি যদি মাপি যে সেখান থেকে কতগুলো আলো বেরোলো, কতগুলো ফোটন বেরোচ্ছে অ্যাট এনি টাইম, সেটা বেশিরভাগ সময় হয় 0 বা 1। এবার 0 হলে আমি কোনো ডিটেক্টর কোথাও, ওই পরীক্ষাটা করার পরে কোনো ডিটেক্টর কোথাও ক্লিক করবে না, কারণ কোনো ফোটন ছিল না। মানে সেটা বোঝা খুব মুশকিল, সহজ, মুশকিল না, জানি কোনো ডিটেক্টর ডিটেক্ট করেনি, আমি কেসটা বাদ দিয়ে দিলাম। আর যখন একটা ফোটন বেরিয়েছে সোর্স থেকে, তখন ওই একটা ফোটন কোনো একটা জায়গায় গিয়ে পড়লো স্ক্রিনে। আমি খালি সেই পরীক্ষাগুলোই নেবো যেখানে একটা ফোটন গিয়ে পড়েছে স্ক্রিনে। কাজে এটা পরীক্ষাটা করা সম্ভব। আমি আগের দিন যে একটা অ্যানিমেশন দেখিয়েছিলাম, সেই অ্যানিমেশনটাও কিন্তু একটা অ্যাকচুয়াল পরীক্ষা থেকে। তো সিঙ্গেল ফোটন, যদি তুমি এক্স্যাক্টলি সিঙ্গেল ফোটন সোর্স ইউজ করতে চাও, সেটাও করা সম্ভব, কিন্তু সেটার জন্য একটু অনেক এক্সপেরিমেন্টাল ফিজিক্সের জিনিসপত্র লাগে। সেটা সেটা করা সম্ভব। ইনফ্যাক্ট আগের দিনে যে পরীক্ষাটা দেখিয়েছিলাম সেটা সিঙ্গেল ফোটন সোর্স দিয়ে বানানো, সেটা ল্যাবরেটরিতে করা সম্ভব। সিঙ্গেল ফোটন সোর্স বলে একটা ব্যাপার হয়, করা যায়। স্যার একটা প্রশ্ন ছিল। বলো। বলছি স্যার, ওই যে আমরা যে নিউটনিয়ান মেকানিক্স বা যেগুলো ব্যবহার করি ক্লাসিক্যাল বা নিচু ক্লাসে ব্যবহার করি, সেইখানে কি কোয়ান্টাম মেকানিক্স দিয়ে কি সেই সব ঘটনাগুলো কি ব্যাখ্যা করা যাবে, বা সেই সব প্রমাণ টমান যা কিছু অঙ্ক টঙ্ক গুলো সেগুলো করা যাবে? বা ক্লাসিক্যাল মেকানিক্স কোন কোন জায়গায় মানে কেন পারবো না, মানে কোয়ান্টাম মেকানিক্স কোথায় পারবো, মানে বুঝবো কি করে যে এখানে ক্লাসিক্যাল মেকানিক্স হবে না, কোয়ান্টাম মেকানিক্স লাগাতে হবে, বা এখানে কোয়ান্টাম মেকানিক্স হবে না ক্লাসিক্যাল মেকানিক্স লাগাতে হবে? এইটা একটু যদি এটা খুব ভালো প্রশ্ন। প্রথমে বলি, ক্লাসিক্যাল মেকানিক্স এই নয় যে শুধু নিচু ক্লাসে ক্লাসিক্যাল মেকানিক্স হয়, ক্লাসিক্যাল মেকানিক্স সব জায়গাতেই কাজে লাগে। তোমার প্রশ্নের দ্বিতীয় অংশের মধ্যেই সেই কমেন্টটাও লুকিয়ে ছিল যে কোথায় কোথায় ক্লাসিক্যাল মেকানিক্স লাগাবো। একদম ঠিক কথা, সব জায়গায় কোয়ান্টাম মেকানিক্স লাগানোর কোনো প্রয়োজন নেই। তো জানো, তোমার প্রশ্ন আমি কয়েকটা ভাগে উত্তর দিই। তোমার প্রশ্নের প্রথম পার্ট যেটা ছিল সেটা হচ্ছে যে ক্লাসিক্যাল মেকানিক্সের সূত্রগুলোকে কোয়ান্টাম মেকানিক্সের সূত্রগুলো থেকে আনা যায় কিনা, এটা হচ্ছে প্রথম পার্ট। যেমন ধরা যাক নিউটনের সূত্র। তো উত্তরটা হলো যে অ্যাকচুয়ালি যায়, সেটা এইভাবে যায় যে একটা, ঠিক আছে, এটা যেহেতু বললে এটা আজকে আমি ম্যাথমেটিক্যাল স্ট্রাকচারের সময় বলার চেষ্টা করব। যায় এইভাবে যে, যেমন ধরো নিউটন, যেমন এই ইয়াংস ডাবল স্লিট এক্সপেরিমেন্টে আমি যদি ব্যাখ্যা করি, তাহলে কি হবে? তাহলে হচ্ছে যে আমরা আগের দিন পরীক্ষাটা কি দেখেছিলাম, যদি একটা ফোটন পাঠাই তাহলে একটা ফোটন স্ক্রিনের কোনো একটা জায়গায় পড়ছে, ঠিক আছে? কোনো কোনো জায়গায় কখনোই পড়বে না, যেহেতু ডাবল স্লিট রয়েছে, যেখানে ক্লাসিক্যালি ডিস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স হচ্ছিল ফ্রিঞ্জের মিনিমাতে। কাজে একটা ফোটন দিয়ে যদি আমি পরীক্ষাটা করি, সেখানে ক্লাসিক্যাল ফিজিক্স এই ক্ষেত্রে ক্লাসিক্যাল ফিজিক্স মানে হচ্ছে এই তরঙ্গ, ইয়াংস ডাবল স্লিট এক্সপেরিমেন্ট, নর্মাল লাইট দিয়ে একটা ফোটন দিয়ে, সেটা অফকোর্স হচ্ছে না, উত্তরটা আলাদা হচ্ছে, কারণ একটা ফোটন একটা পয়েন্টেই পড়ছে। কিন্তু দেখো আগের দিনের যে অ্যানিমেশনটা, সেটা মনে আছে তো? সেটা আমি যদি অনেকগুলো ফোটনকে একসাথে পাঠাই, 1 2 3 4 এরপর 1000 10,000 একটা ফোটন পাঠাই, তাহলে প্রত্যেকটা ফোটন কোথাও না কোথাও গিয়ে পড়ছে। কিন্তু আমি যদি সেই গুলোকে গড় করি, অ্যাভারেজ নিই, তার মানে অন অ্যান অ্যাভারেজ একটা ফোটন কোথায় গিয়ে পড়েছিল, দেখো তাহলে কিন্তু সেই আবার ইন্টারফিয়ারেন্স প্যাটার্নটা আমরা ফিরে পেয়েছিলাম। এটা মনে আছে তো যে অ্যানিমেশনটা দেখিয়েছিলাম? আচ্ছা, ওই লিঙ্কটাকে আমি শেয়ার করেছিলাম, না হলে ওটা আজকে শেয়ার করে দেওয়া যায়। এই ভিডিওটা তো? হ্যাঁ 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 করেছিলে, আমি পাঠিয়েছিলাম। দেখছিলাম তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো তাহলে বুঝতে পারলে তো যে একটা ফোটন হলে সেটা পুরোপুরি কোয়ান্টাম মেকানিক্যাল, সেটাকে ক্লাসিক্যাল মেকানিক্স দিয়ে এক্সপ্লেন করা মুশকিল, যায় না। কিন্তু যদি অনেকগুলো ফোটন হয়, তাহলে কি হয়, তার অ্যাভারেজ প্রপার্টি ফোটন গুলোর, মানে অন অ্যান অ্যাভারেজ ফোটনটা কোথায় পড়বে, তার মানে ওই ডিস্ট্রিবিউশনের গড়টা কত, সেইটা কিন্তু আমি দেখলাম আবার একটা সুন্দর ইন্টারফিয়ারেন্স প্যাটার্ন তৈরি হয়ে গেছে অনেকগুলো ফোটন দিয়ে। তো এই একই ঘটনা কোয়ান্টাম মেকানিক্স এর অন্য জায়গায় কাজে লাগে। যেমন ধরা যাক একটা পার্টিকেল, তার উপর একটা ফোর্স আছে, পার্টিকেলটা চলছে। কোয়ান্টাম মেকানিক্যালি আমি যদি ব্যাখ্যা করি,
তাহলে কি দেখবো? তাহলে হচ্ছে পার্টিকেলটা কোথায় রয়েছে বা পার্টিকেলটার স্পিড কতটা, সেটাও ঠিক অনেকটা ওয়েভের মতো। মানে পার্টিকেলটা মেজার করার আগে সে অনেক জায়গায় সুপার পজিশনে থাকতে পারে, ঠিক ফোটনের মতো। আর পার্টিকেলের আমি ভেলোসিটিও অনেকগুলো বা মোমেন্টাম সেগুলো অনেকগুলো সুপার পজিশনে থাকতে পারে। যখন মেজার করব আমি তার মধ্যে কোনো একটা দেখতে পাবো। কিন্তু আমি একটা পার্টিকেলের বদলে আমি যদি 10,000টা, এই পার্টিকেল গুলো নিজেদের মধ্যে ইন্টারঅ্যাক্ট করছে না, 10,000টা আলাদা আলাদা পার্টিকেল, বা ওই একটা পার্টিকেলই পরীক্ষাটা আমি একই পরীক্ষা 10,000 বার যদি আমি করি বা 1,00,000 বার করি, অনেক বেশি সংখ্যক করি, তাহলে তার যে গড় আমি যে রেসপন্স পাবো সেটা কিন্তু আবার ক্লাসিক্যাল ফিজিক্সের মতোই হবে। সেখানে দেখা যাবে যে পার্টিকেলটার আমি নিউটনের ল যেটা রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম, সেইটা অ্যাকচুয়ালি ফোর্স, আর এই কোয়ান্টিটিটা বেসিক্যালি একটা প্রপোর্শনাল কোয়ান্টিটি হচ্ছে। তো এটাকে একটা টেকনিক্যাল নাম আছে, এটাকে বলা হয় এহরেনফেস্ট থিওরেম। তোমরা এহরেনফেস্ট, EHRENFEST, এহরেনফেস্ট থিওরেম তোমরা যদি সার্চ করো দেখবে। এহরেনফেস্ট থিওরেম বেসিক্যালি এটাই প্রমাণ করে, এটাই বলে যে তুমি একটা কোয়ান্টাম পার্টিকেলের যদি অনেকগুলো রিয়ালাইজেশন বা অনেকগুলো এক্সপেরিমেন্টের অ্যাভারেজ নাও, তাহলে ক্লাসিক্যাল ফিজিক্সের ল গুলো বেরিয়ে আসে ওখান থেকে। ঠিক আছে, এটা হচ্ছে একটা প্রশ্ন। তোমার দ্বিতীয় প্রশ্নটাও খুব সুন্দর, যেটা হচ্ছে যে কোথায় কোয়ান্টাম লাগবে আর কোথায় ক্লাসিক্যাল লাগবে সেটা কি করে বুঝবো। তো এটাকে অনেকভাবে উত্তর দেওয়া, যেটাকে একভাবে উত্তর দেওয়ার চেষ্টা করি। দাঁড়া, আমি এটার জন্য আমার ওই নোটবুকটা শেয়ার করি, তাহলে কিছু লেখা যাবে। আচ্ছা, নোটবুকটা দেখতে পাচ্ছ কি সবাই? হ্যাঁ স্যার, এবার দেখা যাচ্ছে। হ্যাঁ স্যার, ভিজিবল। ওকে, থ্যাংক ইউ। দাঁড়াও। এক সেকেন্ড। ওকে, তো আচ্ছা, একটা জিনিস তোমরা বলতে পারবে কি? ধরো তোমরা অনেকে রিলেটিভিটি সম্বন্ধে খানিকটা হয়তো পড়েছো, যে কখন ক্লাসিক্যাল ফিজিক্স ব্যবহার করা হয়, মানে নন রিলেটিভিস্টিক নিউটনের সূত্র, আর কখন রিলেটিভিটি ব্যবহার করা হয়, সেইটা তুমি কি করে বুঝবে বলো তো? যখন স্পিডটা যখন প্রচুর বেশি থাকে, লাইটের ভেলোসিটির কাছাকাছি হয় তখন রিলেটিভিটি ইউজ করি। এক্স্যাক্টলি। তার মানে আমরা বেসিক্যালি দুটো কোয়ান্টিটির মধ্যে তুলনা করছি, তাই তো? মানে একটা বস্তু বা যাকে নিয়ে আমরা স্টাডি করছি তার স্পিড, আর একটা ন্যাচারাল একটা কনস্ট্যান্ট অফ নেচার যেটা হচ্ছে স্পিড অফ লাইট ইন ভ্যাকিউম, সেইটা সি। যখন আমি এই দুটোর মধ্যে কম্পেয়ার করছি, সেই কম্প্যারিজন থেকে আমরা বলতে পারছি যে কখন রিলেটিভিস্টিক এফেক্টকে কাজে লাগাতে হবে আর কখন হবে না। এটা ঠিকই বলেছো। তো আমরা ওই একই কনসেপ্টটাকে এগিয়ে নিয়ে যাব, ঠিক আছে? খালি এখানে স্পিড অফ লাইট সেটা অতটা প্রাসঙ্গিক নয়, কোয়ান্টাম মেকানিক্স কোথায় কাজে লাগবে। এখানে প্রাসঙ্গিক হচ্ছে নেচারের আলাদা একটা কনস্ট্যান্ট। সেটা কি তোমরা জানো? কোন কনস্ট্যান্টটা কোয়ান্টাম মেকানিক্সের ক্ষেত্রে ইম্পর্ট্যান্ট সব থেকে বেশি? প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট নাকি? প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। তো এটা হচ্ছে তোমার প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট। ওকে, যাকে এইচ দিয়ে বলা হয়। প্ল্যাঙ্কস কনস্ট্যান্টের ইউনিট তোমরা কি জানো, বা ডিমেনশন? ই সমান এইচ নিউ, ওখান থেকে তো আনা যাবে। একদম একদম ঠিকই বলেছো। ই সমান এইচ নিউ, ওখান, এটা খুব ভালো বলেছো। ই সমান এইচ নিউ আনা যায়, তাহলে এখানটা হচ্ছে, তাহলে আমি যদি এভাবে করি ই সমান এইচ নিউ, তাহলে ই এর ডিমেনশন হচ্ছে এইচ এর ডিমেনশন মাল্টিপ্লাইড বাই নিউ এর ডিমেনশন। নিউ হচ্ছে ফ্রিকোয়েন্সি, তাহলে ফ্রিকোয়েন্সির ডিমেনশন হচ্ছে 1/টাইম, তাহলে দিস ইজ T⁻⁻1। তার মানে এইচ এর ডিমেনশন হচ্ছে এনার্জি ডিমেনশন মাল্টিপ্লাইড বাই টাইম। এইটা হচ্ছে এইচ এর ডিমেনশন, তাই তো? এনার্জি ডিমেনশন মাল্টিপ্লাইড বাই টাইম।
ইনফ্যাক্ট সেটা একদমই ঠিক, কারণ এসআই ইউনিটে প্ল্যাঙ্কস কনস্ট্যান্টের ইউনিট হচ্ছে জুল সেকেন্ড। প্ল্যাঙ্কস কনস্ট্যান্টের ইউনিট হচ্ছে জুল সেকেন্ড, সিজিএস আর্ক সেকেন্ড। তো তার মানে কি? ঠিক যেমন আমরা রিলেটিভিটিতে স্পিড অফ লাইটের সাথে কম্পেয়ার করেছি, আমরা স্পিড অফ লাইটের সাথে আরেকটা স্পিড অফ লাইটই কম্পেয়ার করতে পারি, স্পিড অফ লাইটের সাথে মাস কম্পেয়ার করা যায় না। ঠিক একইভাবে আমরা এখানে প্ল্যাঙ্কস কনস্ট্যান্টের সাথে আরেকটা কোনো একককেই আমরা কম্পেয়ার করতে পারি, যার একক হচ্ছে এনার্জি মাল্টিপ্লাইড বাই টাইম। ঠিক আছে, তো তার মানে হচ্ছে, তার মানে আমরা ধরা যাক একটা মৌমাছি, সেই মৌমাছিটা উড়ছে। মৌমাছির ওজন কত? মৌমাছি খুব ছোট্ট, মৌমাছির ওজন মানে গ্রামেরও অনেক কম। অ্যাকচুয়ালি মৌমাছির ওজন মিলিগ্রাম লেভেলে হতে পারে, এত কম, কয়েক টেন্স অফ মিলিগ্রাম, বড় যে 100, 1 গ্রামের কম ধরো একটা মৌমাছি, ছোট্ট একটা পুচকে মৌমাছি। তো সে উড়ছে এবং ধরা যাক আমি তার টাইম স্কেলটা, মানে সে যে উড়ছে, যে ডানা ঝাপটাচ্ছে, তার একটা ক্যারেক্টারিস্টিক টাইম স্কেল আছে। সে ধরা যাক ডানা ঝাপটাচ্ছে, আমি এক্স্যাক্টলি জানি না, ধরা যাক 100 হার্টসে, আমরা বড় করে শুনতে পাই, মানে ওই অডিও ফ্রিকোয়েন্সিতে 100 হার্টস বা 200 হার্টস। তার মানে হচ্ছে তার ওই একটা ডানা ঝাপটানোর প্রসেস, সেটা টাইম স্কেল হচ্ছে 1/100 হার্টস, 10 মিলি সেকেন্ড। তো তাহলে আমি করব কি, যে আমি যদি ওই একটা মৌমাছি ডানা ঝাপটাচ্ছে, আমি যদি সেই ফিজিক্সটা করি, তাহলে মৌমাছির এনার্জি, মানে ওর গতিশক্তি, সেটা হচ্ছে 1/2 mv², যেখানে মাস হচ্ছে ধরা যাক 10 মিলিগ্রাম। এটা গুগল সার্চ করলে আরো বেটার পাওয়া যাবে একটা মৌমাছির ভর কত, বাট রাফলি 10 মিলিগ্রাম, 100 মিলিগ্রাম, হোয়াট এভার। আর তার যে একটা ডানার গতি, সেটা ধরা যাক কয়েক মিটার পার সেকেন্ড। তাহলে ধরা যাক 1 মিটার পার সেকেন্ড। জাস্ট আমি সিম্পল ব্যাক অফ দ্য এনভেলপ ক্যালকুলেশন করছি। এটা হচ্ছে এনার্জি, আর টাইম সেটা হচ্ছে রাফলি 1/, ফ্রিকোয়েন্সি, যেটা বললাম ডানা ঝাপটানোর ফ্রিকোয়েন্সিটা হচ্ছে ধরা যাক 100 হার্টস, তার মানে এটা হচ্ছে 10 মিলি সেকেন্ড। ঠিক আছে, তো তাই যদি হয়, তাহলে এনার্জি মাল্টিপ্লাইড বাই টাইম, এই মৌমাছি ডানা ঝাটকানোর, এটা কত হচ্ছে? এটা হচ্ছে 1/2 10 to the minus 3 মিলিগ্রাম, মানে 10 to the minus 6 কেজি, 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার, মাল্টিপ্লাইড বাই 10 to the minus 3 সেকেন্ডস। সবকিছু আমি এসআই ইউনিটে কনভার্ট করলাম। এবারে এক্স্যাক্ট নাম্বারটা ম্যাটার করে না, আমি প্রচুর নাম্বার ভুলভাল নিয়েছি, কিন্তু জাস্ট 10-এর ইউনিট গুলো কোনো। তাহলে এখানে 1 - 6 - 5 - 4 - 7, তাহলে এটা রাফলি হচ্ছে 10 to the minus 7, তাই তো? এবার এসআই ইউনিট, তাহলে কেজি মিটার পার সেকেন্ড এসআই ইউনিট। তাহলে মৌমাছি ডানা ঝাপটাচ্ছে, তার ডানা ঝাপটানোর একটা অসিলেশনের মধ্যে আমি রাফলি তার এনার্জি মাল্টিপ্লাইড বাই টাইম হচ্ছে রাফলি 10 to the minus 7 কেজি মিটার পার সেকেন্ড। প্ল্যাঙ্কস কনস্ট্যান্টের ভ্যালু রাফলি কারোর মনে আছে? 10 to the পাওয়ার কত? এক্সাক্ট ডিটেল বলতে হবে না। -34। পারফেক্ট। তাহলে কে বড়, প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট বড় না একটা মৌমাছির ডানা ঝাপটানো বড়? মৌমাছির ডানা ঝাপটানো অনেক 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 গুণ বড়, তাই না? প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট হচ্ছে 6 × 10 to the minus 34 এসআই ইউনিট ধরে নাও, জুল সেকেন্ড। তাহলে বোঝা গেল, ঠিক যেমন আমার রিলেটিভিটিতে আমি দুটো কম্পেয়ার করছিলাম, স্পিডের সাথে লাইটের স্পিড, আমি যে ঘটনাটা ব্যাখ্যা করতে যাব সেই ঘটনারও আমি যে একটা বেসিক এনার্জি কতটা, এনার্জি স্কেল কি, সেটা আমি চেক করব, আর তার কতটা সময়, তার ক্যারেক্টারিস্টিক টাইম স্কেল, মানে কতটা সময় ধরে আমি এক্সপ্লেন করার চেষ্টা করছি এই ঘটনাটাকে, সেই টাইম স্কেলটা বার করব, এই দুটোকে গুণ করব, করে দেখবে এটা প্ল্যাঙ্কস কনস্ট্যান্টের সাথে যাচ্ছে কিনা। তাহলে এমন একটা উদাহরণ কি হবে যেখানে অ্যাকচুয়ালি এই প্রোডাক্টটা প্ল্যাঙ্কস কনস্ট্যান্টের কাছাকাছি যাবে? সেই জন্য আমাদের যেটা যেতে হবে, আমাদের খুব ছোট্ট জায়গায় যেতে হবে। আমাদের যেতে হবে অ্যাকচুয়ালি মানে অ্যাটমস বা ফোটন বা ইলেকট্রন, বা একটা অ্যাটম দরকার নেই,
কতগুলো অ্যাটম, 1000টা অ্যাটম বা হোয়াটএভার, যেগুলো খুব কম টেম্পারেচারে রয়েছে। কারণ যত টেম্পারেচার কম বা যত ছোট অবজেক্ট, তত তার এনার্জিটাও তত তার কম কম হবে। তো যেমন ধরো একটা যদি অ্যাটম নিই আমি, অ্যাটমের মধ্যে বিভিন্ন এনার্জি স্টেট রয়েছে। যেমন একটা এস অরবিটাল রয়েছে, পি অরবিটাল রয়েছে, এগুলো তোমরা পড়েছো। এইগুলোর মধ্যে যে এনার্জি স্টেট রয়েছে, এই এনার্জি স্টেট তুমি যদি এনার্জিটা ক্যালকুলেট করো, আর এই এস থেকে পি অরবিটালে একটা ইলেকট্রন যেতে কতটা সময় নেয় বা পি অরবিটাল থেকে ডিকে করতে কতটা সময় নেয়, তুমি যদি সেই টাইম স্কেল ক্যালকুলেট করো, সেই দুটোকে বা যদি গুণ করো, তাহলে দেখবে যে ওই নাম্বারটা কিন্তু প্ল্যাঙ্কস কনস্ট্যান্টের কাছাকাছি। কারণ এটা এত ছোট, এটা একটা সিঙ্গেল অ্যাটমের আমি কথা বলছি। তখন আমার কোয়ান্টাম মেকানিক্স নিতে হবে, ঠিক আছে? কাজেই রাফলি আমি যদি নেচারের কনস্ট্যান্টের পয়েন্ট অফ ভিউ থেকে ভাবি, তাহলে এইটা হচ্ছে একটা উপায় এই কম্প্যারিজনটা করা কোয়ান্টাম মেকানিক্যাল। মোটামুটি অ্যাজ এ ফিজিসিস্ট, কোয়ান্টাম মেকানিক্যাল ডিরেক্ট এফেক্টস, মানে যেখানে আমরা নিউটনের সূত্র বা নর্মাল ওয়েভের সূত্র ব্যবহার করি, কোয়ান্টাম মেকানিক্স তখনই ব্যবহার করতে হয় যখন হয় খুব ছোট, মানে একদম অ্যাটমিক স্কেলে, নয় খুব কম তাপমাত্রা, মানে যখন অ্যাবসলিউট জিরো টেম্পারেচারের কাছাকাছি কোন একটা অবজেক্টকে নিয়ে যাওয়া যাচ্ছে। যেমন তোমরা অনেকে হয়তো বোস-আইনস্টাইন কনডেনসেশন বা এই জাতীয় জিনিসের নাম শুনে থাকতে পারো, যেখানে একসাথে 10,000 কি 1 লক্ষ, ওই 10⁵, 6, 7 ওই অর্ডার অফ অ্যাটমস কে একসাথে ন্যানো কেলভিন টেম্পারেচারে নিয়ে যাওয়া সম্ভব হয়। তাহলে ওই টেম্পারেচার যেহেতু খুব কম, তাহলে তার কাইনেটিক এনার্জিটা প্রচন্ড কমে গেল। কাজে অনেকগুলো ম্যাসিভ অ্যাটম থাকলেও তার টোটাল কাইনেটিক এনার্জি ফর সাম স্মল টাইম, ওটাকে গুণ করলে দেখবে আবার প্ল্যাঙ্কস কনস্ট্যান্টের কাছাকাছি পাওয়া যাচ্ছে, ক্লোজ। তো তখন কোয়ান্টাম মেকানিক্স কাজে লাগে। আর এর মাঝামাঝি যেটা যেটা নয় কোয়ান্টাম নয় ক্লাসিক্যাল, মানে এতটাও বড় নয় মৌমাছির ডানা ঝাপটানোর মতো, যেটা 30 অর্ডার অফ ম্যাগনিটিউড বেশি এনার্জি মাল্টিপ্লাই বাই টাইম, ওটা আবার এমনটাও নয় যে ওটা এক্স্যাক্টলি প্ল্যাঙ্কস কনস্ট্যান্টের কাছাকাছি, ধরা যাক 100 গুণ 1000 গুণ। তখন অনেক সময় দুটোর মাঝামাঝি, কোয়ান্টাম আর ক্লাসিক্যালের মাঝামাঝি একটা সেমি ক্লাসিক্যাল সেমি কোয়ান্টাম সেরকম থিওরি ব্যবহার হতে পারে, ঠিক আছে? এটা হচ্ছে একভাবে উত্তর দেওয়া যায়। আর একটা পার্টিকেলের পজিশন মোমেন্টাম সেই সেন্সেই একই জিনিসই, প্ল্যাঙ্কস কনস্ট্যান্টটাকে একটু অন্যভাবে বলা যায় একটা ওয়েভ লেংথ দিয়ে, ডি ব্রয়লি ওয়েভ লেংথ দিয়ে। সেখানে হচ্ছে যে আমি যেহেতু একটা পার্টিকেলকে বলছি যে সে যখন ডিটেক্ট করার আগে সে একটা ওয়েভ হিসেবে প্রপাগেট করছে, তখন ডি ব্রয়লি ওয়েভ লেংথ ওয়েভ হিসেবে যখন প্রপাগেট করছে, তখন আমরা দেখব যে তাহলে একটা ওয়েভ লেংথ রয়েছে, ঠিক আছে? সেই ওয়েভ লেংথটা মোটামুটি ভাবে হচ্ছে প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট ডিভাইডেড বাই মোমেন্টাম, রাফলি। এটা পার্টিকেলের ক্ষেত্রে সত্যি। তো যখন এই ডি ব্রয়লি ওয়েভলেংথটা তোমার একটা মোটামুটি থার্মাল ওয়েভলেংথের থেকে বড় হবে, থার্মাল ওয়েভলেংথ মানে হচ্ছে তার মানে পার্টিকেলের এক্সটেন্টটা কত, একটা যদি পার্টিকেল সেটা পয়েন্ট পার্টিকেল মতো হয়, আর ডি ব্রয়লি ওয়েভলেংথটা যখন তার থেকে বড় হবে, তখন সেখানে আমার কোয়ান্টাম মেকানিক্স কাজে লাগাতে হবে। সেখানে মানে ধরো আমার কাছে দুটো পার্টিকেল আছে, এই দুটো পার্টিকেলের মধ্যে একটা সেপারেশন রয়েছে, ধরা যাক একটা সেপারেশন হচ্ছে 10 মাইক্রন। এবার যদি প্রত্যেকটা পার্টিকেলের তার যে আনসার্টেনটিটা, মানে সে কতগুলো জায়গায় সুপার পজিশনে আছে, সেইটা আর পার্টিকেলের সেপারেশনটা যখন মোটামুটি কম্পারেবল হবে, এক্সাক্ট ওভারল্যাপ হতে হবে না, তখন ওই দুটো পার্টিকেলের ডায়নামিক্স বুঝতে আমার কোয়ান্টাম মেকানিক্স কাজে লাগাতে হবে, তখন আলাদা করে ধরা যাবে না। মোটামুটি বোঝা গেছে কি? হ্যাঁ স্যার, মোটামুটি বোঝা যাচ্ছে। তো এটা শুধু কোয়ান্টাম মেকানিক্স ক্ষেত্রে, নেচারের যে কোনো থিওরি যখন আমরা মানে যেমন এর পরে হচ্ছে আবার কোয়ান্টাম মেকানিক্স আবার রিলেটিভিটি, দুটো একসাথে জুড়ে রিলেটিভিস্টিক কোয়ান্টাম থিওরি, বা নেচারের যে কোনো একটা থিওরি থেকে আমি যখন অন্য একটা থিওরিতে আসি, তার মানে এই নয় যে প্রথম থিওরিটা ভুল, এটার একটা রিজিয়ন অফ ভ্যালিডিটি থাকে, মানে কোন ক্ষেত্রে প্রথম থিওরিটা কাজ করে কোন ক্ষেত্রে এটা কাজ করে না। আর সেই রিজিয়ন অফ ভ্যালিডিটিটা
হচ্ছে ইউজুয়ালি আমি কোনো দুটো কোয়ান্টিটি কম্পেয়ার করছি, যেমন তার ভেলোসিটির সাথে লাইটের ভেলোসিটি, যেমন তার এনার্জি মাল্টিপ্লাইড বাই টাইম, যেটাকে আমি অ্যাকশন বলা হয়, তার অ্যাকশনের সাথে প্ল্যাঙ্কস কনস্ট্যান্টের ভ্যালু, এটা কম্পেয়ার করছি। তো আরো তুমি কনস্ট্যান্ট গুলো জুড়ে আরো কিছু অন্যান্য কনস্ট্যান্ট তৈরি করা যায়। তো সবসময় আমাদের এইটা মাথায় রাখতে হবে। ওকে, খুব ভালো প্রশ্ন। আর কিছু? আচ্ছা, আর যদি কোনো তেমন প্রশ্ন না থাকে তাহলে আমি একটু ম্যাথমেটিক্যাল স্ট্রাকচারের জায়গাটায় যাই। স্যার, হ্যাঁ বলো। আমার দুটো কোশ্চেন আছে। এক হচ্ছে কোয়ান্টাম গ্র্যাভিটি বিষয়টা কি, কোয়ান্টাম গ্র্যাভিটি, আর দুই হচ্ছে কোয়ান্টাম এন্ট্যাঙ্গেলমেন্ট। এই দুটো বিষয় সম্পর্কে একটু যদি সম্যক ধারণা দেয়। হ্যাঁ, সম্যক ধারণা দেওয়া সম্ভব হবে না, তার কারণ দুটো প্রচন্ড অ্যাডভান্স। আমি খুব অ্যাকচুয়ালি আমি এই বিষয় নিয়ে খুব একটা বলতে চাই না, এই কারণে যে কোয়ান্টাম গ্র্যাভিটি মানে হচ্ছে যে আমাদের গ্র্যাভিটি মানে গ্র্যাভিটেশনাল লজ যেটা, সেইটার একটা কোয়ান্টাম ভার্সন। এটা এখনো অবধি কিন্তু বেশ বিতর্কিত একটা বিষয়, মানে এটা একটা অ্যাক্টিভ ফিল্ড অফ রিসার্চ। ঠিক যেমন হচ্ছে তড়িৎচুম্বকীয় তরঙ্গ, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, সেই ওয়েভের একটা ফোটন পিকচার আছে, যেটা আমরা 20th সেঞ্চুরিতে প্ল্যাঙ্ক, আইনস্টাইন এদের কাজ থেকে, সত্যেন বোস এদের কাজ থেকে আমরা জানতে পেরেছি যে যেটাকে আগে তড়িৎচুম্বকীয় তরঙ্গ বলতাম, সেটাকে এখন আমরা অনেকগুলো ফোটন কণার হিসেবে ভাবতে পারি। এটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক থিওরির কোয়ান্টাম ভার্সন। আবার প্রশ্ন হচ্ছে যে যে গ্র্যাভিটেশনাল ফিল্ড যেটা রয়েছে, যে ফিল্ড দিয়ে দুটো গ্যালাক্সি পরস্পরকে আকর্ষণ করে, যে কোনো দুটো বস্তু, বাট বড় দুটো যদি খুব বড় বস্তু হয় তাদের মধ্যে আকর্ষণটা বেশি হয়। তো সেই গ্র্যাভিটেশনাল ফিল্ড, যেমন গ্র্যাভিটেশনাল ওয়েভ আমরা ডিটেক্ট করলাম আজ থেকে কয়েক বছর আগে লাইগো অবজারভেটরিতে। তো প্রশ্ন হচ্ছে এই গ্র্যাভিটেশনাল ওয়েভেরও একটা ফোটন লাইক স্ট্রাকচার আছে কিনা, মানে গ্র্যাভিটেশনাল ওয়েভটাকেও অনেক ছোট ছোট কণা, যাকে আমরা গ্র্যাভিটন বলতে পারি, সেই গ্র্যাভিটন কণা দিয়ে অ্যাকচুয়ালি গ্র্যাভিটেশনাল ওয়েভকে ব্যাখ্যা করা যায় কিনা। এইটা কিন্তু এখনো অব্দি একটা ডিবেটেবল প্রশ্ন। এটা থিওরিটিক্যালি যাওয়া সম্ভব, এক্স্যাক্টলি একটা গ্র্যাভিটন কণা, সেই কণাটা হলে সেই কণাটার বৈশিষ্ট্য কি, সেগুলো এখনো অব্দি এক্সপেরিমেন্টালি পাওয়া যায়নি। তাই অনেক থিওরিস্টরা গ্র্যাভিটিকে কোয়ান্টাইজ করার চেষ্টা করছে। তো এই অবধি এর থেকে বেশি অ্যাকচুয়ালি খুব একটা সায়েন্স নেই, এর থেকে বেশি প্রচুর ম্যাথামেটিক্স আছে, কিন্তু বেসিক্যালি এটা আবিষ্কার হয়নি এখন এক্সপেরিমেন্টালি। এটা একটা অ্যাক্টিভ ফিল্ড অফ রিসার্চ। আশা করি তোমাদের কেউ কেউ হয়তো পরবর্তীকালে কাজ করবে। আর তোমার সেকেন্ড প্রশ্ন ছিল এন্টাঙ্গেলমেন্ট নিয়ে। এন্টাঙ্গেলমেন্টটা বুঝতে গেলে কোয়ান্টাম সুপারপজিশনটা আরেকটু বুঝতে হবে। আচ্ছা, ওটা আমি দেখি যদি সময় থাকে তাহলে আমি এটাকে আজকের এর সাথে কানেক্ট করার চেষ্টা করব। এন্টাঙ্গেলমেন্ট রাফলি মানে হ্যাঁ হচ্ছে যে, স্যার, আমার অনার্স কমপ্লিট আছে, এর জন্যই জিজ্ঞেস করছি, সুপারপজিশন ব্যাপারটা জানি। ওকে, তাহলে তোমাকে এক লাইনে বলে দিচ্ছি। এন্টাঙ্গেলমেন্ট মানে হচ্ছে যে একটা যদি দুটো পার্টিকেল নাও, সেই দুটো পার্টিকেলের যে স্টেট, সেই স্টেটটাকে তুমি সেপারেবল স্টেট হিসাবে লিখতে পারবে না। ঠিক আছে? তার মানে তুমি যদি জাস্ট অন আ সাইড এন্টাঙ্গেল স্টেট, মানে যদি দুটো পার্টিকেল হয়, পার্টিকেল 1 পার্টিকেল 2, তুমি দুটো পার্টিকেলের যে কোয়ান্টাম স্টেট, সেটাকে প্রথম পার্টিকেলের স্টেট আর দ্বিতীয় পার্টিকেলের স্টেট গুণ করতে পারবে না। এটা হচ্ছে এন্টাঙ্গেলমেন্ট। অর্থাৎ এই সিস্টেমটাকে তোমাকে অ্যাজ এ হোল ডেসক্রাইব করতে হবে। তুমি বলতে পারবে না যে এই সিস্টেমটা হচ্ছে সিস্টেম 1 প্লাস সিস্টেম 2, এভাবে বলা যাবে না। তার মানে হচ্ছে আমি যখন এবার মেজার করতে যাব, এবার এই psi1 psi2 এগুলো ওয়েভ প্রপার্টি রয়েছে, আমি যখন মেজার করতে যাব পার্টিকেল 1 যে স্টেটে আছে সেই মোমেন্টে এন্টাঙ্গেলমেন্টের উপর ডিপেন্ড করে পার্টিকেল 2 কোন স্টেটে থাকবে সেটাও সঙ্গে সঙ্গে একই মেজার্ড, মানে সেটাও প্রেডিক্টেবল হয়ে যাবে। মানে এই দুটোর মধ্যে দুটোর মেজারমেন্ট আউটকাম উইল বি ফুললি কোরিলেটেড। যেটা একটা আনএন্টাঙ্গেল স্টেট হলে, মানে ধর আমার কাছে একটা অ্যাটম রয়েছে আমার ল্যাবরেটরিতে, আর একটা অ্যাটম রয়েছে তোমার হলদিয়ার কাছে কোনো একটা ল্যাবরেটরিতে, এই দুটো যদি আনএন্টাঙ্গেলড হয়, আমি আবার আমার এখানে অ্যাটমটাকে মাপলাম, সে কোন এনার্জি স্টেটে আছে, আর তোমার হলদিয়ার একটা অ্যাটমকে তুমি মাপলে কোন এনার্জি স্টেটে আছে, এদের মধ্যে কোনো কানেকশন থাকবে না, কারণ এই দুটো আলাদা, এরা নিজেদের মধ্যে কোনো কথা বলছে না। কিন্তু আমি যদি এই দুটো অ্যাটমের একটা এন্ট্যাঙ্গেল স্টেট তৈরি করি কোনোভাবে, কিভাবে করা যায় অনেক উপায় আছে, তাহলে কি হবে, আমি যদি এবার প্রথম অ্যাটমটাকে মাপি, ধরা যাক প্রথম অ্যাটমটা এনার্জি স্টেট E1 এ আমি পেলাম তার ইলেকট্রনটাকে, তাহলে দ্বিতীয় অ্যাটমটাকে যখন মাপবো
তখন দেখা যাবে তার সে পুরোপুরি ভাবে কোরিলেটেড যদি এন্টাঙ্গেল হয়। মানে প্রথমটা যদি E1 হয় দ্বিতীয়টা এক্স্যাক্টলি E1ই হতে হবে, প্রথমটা E2 হলে দ্বিতীয়টা যখন মাপবো তখন আমি E2ই পাবো, সেইভাবে যদি এন্টাঙ্গেল। মানে স্যার সাই স্টার সাই, সাই স্টার সাই, সাই স্টার সাই মানে মানে যদি প্রথমটা যদি যদি দুটো সেম হয় সেই কথাই বলছি। না না, সেম সেম নয়, সেম বলছি না আমি। মানে বেসিক্যালি আমি যে এই যে ইকুয়েশনটা লিখেছি এটা হচ্ছে এন্টাঙ্গেলমেন্টের ডেফিনেশন। মানে দুটো স্টেটের, দুটো পার্টিকেলের যে কালেকটিভ কোয়ান্টাম স্টেট, সেটাকে আমি এই দুটো স্টেটের প্রোডাক্ট হিসেবে লিখতে পারি না। ঠিক আছে, এবার সাই ওয়ান আর সাই টু সেই দুটো আলাদা হতে পারে, কিন্তু এই দুটোর মেজারমেন্ট সবসময় কোরিলেটেড হবে। ঠিক আছে, আমি প্রথমটা যদি একটা পার্টিকুলার ভ্যালুতে মেজার করি, দ্বিতীয়টা কোরিলেটেড মেজারমেন্ট হবে, এবং সেটা এক্স্যাক্টলি একই হবে না আলাদা হবে সেটা নির্ভর করছে এন্টাঙ্গেল স্টেটটা কিভাবে তৈরি করেছি তার উপর, কিন্তু এটা মেজারমেন্টটা কোরিলেটেড হবে, ইন্ডিপেন্ডেন্ট। বাট ডিপেন্ডেন্ট, এক্স্যাক্টলি পুরোপুরি ডিপেন্ডেন্ট, পুরোপুরি কোরিলেটেড। ওকে স্যার, ক্লিয়ার। এক্স্যাক্টলি। ওকে, তো ম্যাথমেটিক্যাল স্ট্রাকচারের মধ্যে প্রথমে যে কারণে অনেক টেক্সট বইতে হয়তো তোমরাও যখন কোয়ান্টাম মেকানিক্স পড়বে অনেকেই প্রথমে কোয়ান্টাম মেকানিক্স বলতে ওয়েভ ফাংশন, শ্রোডিঙ্গার ইকুয়েশন এইসব ঢুকিয়ে দেয়। ঠিক আছে, সেটা অনেকেই পড়ান সেভাবে। সেই অ্যাপ্রোচটার একটা প্রবলেম হচ্ছে যে সুপারপজিশন সম্বন্ধে ফিজিক্যাল ইনটুইশনটা একটু তৈরি হতে মুশকিল হয়। তাই আমি প্রথমে ফাইনাইট ডিমেনশনাল সিস্টেম দিয়ে একটু বলছি। ফাইনাইট ডিমেনশনাল সিস্টেম, যারও আবার প্রচন্ড সিম্পলিফিকেশন হচ্ছে একটা টু লেভেল সিস্টেম। টু লেভেল সিস্টেম মানে হচ্ছে একটা কোয়ান্টাম অবজেক্ট যেটাকে আমি যদি তার কোন একটা প্রপার্টি যদি মাপি তার মাত্র দুটো উত্তর পাবো। ঠিক আছে, সেই দুটো উত্তর কি কি হতে পারে? যেমন একটা খুব সহজ উদাহরণ হচ্ছে যদি ইলেকট্রন নাও, ইলেকট্রনের স্পিন বলে একটা কোয়ান্টিটি হয়। ঠিক যেমন ইলেকট্রন নিউক্লিয়াসের চারিদিকে ঘোরে, ঠিক সেইটা যেমন একটা অ্যাঙ্গুলার মোমেন্টাম আছে, ইলেকট্রনের আরেকটা অ্যাঙ্গুলার মোমেন্টাম হয় যেটাকে বলা হয় স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম। স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টামের ক্লাসিক্যালি এটা ঠিক বোঝা মুশকিল, কিন্তু এটা একটা প্রপার্টি, মানে যেমন এনার্জি একটা প্রপার্টি, স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম একটা প্রপার্টি। তো ইলেকট্রনের ক্ষেত্রে কি হয়, ইলেকট্রন তার স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম দুটো ভ্যালু নিতে পারে, একটা হচ্ছে h/2 আর একটা হচ্ছে -h/2। এইটা হচ্ছে দুটো পসিবল ভ্যালু। আমি আরেকটা উদাহরণ দিতে পারি, ধরা যাক একটা অ্যাটম, যেটা আমি কিছুক্ষণ আগে একটা ছবি এঁকেছি। একটা অ্যাটমের মধ্যে তো অনেক এনার্জি লেভেল আছে, কিন্তু এক্সপেরিমেন্টালি অনেক সময় ল্যাবরেটরিতে সম্ভব হয় যে অ্যাটমটাকে কেবলমাত্র দুটো এনার্জি লেভেলের মধ্যেই সবসময় সীমাবদ্ধ রাখা, মানে সে কখনোই দুটো এনার্জি লেভেলের বাইরে বেরোবে না, এটা সম্ভব হতে পারে। তখন আমি সেই দুটো এনার্জি, মানে তখন যদি মাপি অ্যাটমটার এনার্জি কত, আমি সেটা দুটো ভ্যালুই পাবো, E1 আর E2। তাহলে এইটা হচ্ছে একটা সিম্পল টু লেভেল সিস্টেমের উদাহরণ। ঠিক আছে, তো তাই যদি হয় তাহলে আমি যেটা বলবো, আমি প্রথমে একটা স্টেট ডিফাইন করব কোয়ান্টাম মেকানিক্সে। স্টেটটা কিভাবে ডিফাইন করবে সেটা বলছি। স্টেট অফ এ কোয়ান্টাম টু লেভেল সিস্টেম। স্টেটের একটা নাম দেবো, এই নামটা সাই, সেটা জাস্ট মানে লোকজন বলে আসছে সাই বলে, সাই এর কোনো আলাদা মানে নেই। সাই এর জায়গায় তুমি অন্য কোনো নামও দিতে পারো, তুমি অক্ষয় কুমার দিলেও কোনো ক্ষতি নেই। ঠিক আছে, এইটার আমি একটা নোটেশন দেবো, এই নোটেশনটাকে বলা হয় ডিরাক নোটেশনে, এটা ডিরাক স্টেট একটা কেট বলা হয়। এই সাইটাকে হচ্ছে, এই যেহেতু এটা দুটো স্টেট, মানে আমি মেজারমেন্ট যখন করব তখন কেবলমাত্র দুটো স্টেট হয়, তাই দুটো স্টেটের সুপারপজিশন। আমি এটাকে বলবো A E1 প্লাস B E2, এইভাবে লেখা হবে। ঠিক আছে,
এবার এই প্লাসটা মানে হচ্ছে এটা হচ্ছে একটা সুপারপজিশন। আর এখানে আরেকটা মজার জিনিস হয় লাগবে, সেটা হচ্ছে এ আর বি এই দুটো হচ্ছে কমপ্লেক্স নাম্বার। লক্ষ্য করা ম্যাথামেটিক্যাল স্ট্রাকচারটা, এটা হচ্ছে একটা 2 লেভেল সিস্টেমের ম্যাথামেটিক্যাল স্ট্রাকচার। মানে সাই সেটার যদি আমি যদি মাপি, এখানে কি মাপছি, এনার্জি মাপছি, তার দুটো মাত্র পসিবিলিটি E1 আর E2। তাহলে প্রথম পসিবিলিটিটাকে আমি নাম দিলাম এই E1, ডিরাক নোটেশনে এইরকম ভাবে নাম দিলাম। পরের পসিবিলিটিটা নাম দিলাম E2 ডিরাক নোটেশনে। একটা জেনারেল কোয়ান্টাম স্টেট, তাকে আমি লিখতে পারি এই দুটো পসিবিলিটির কোয়ান্টাম সুপারপজিশন, অর্থাৎ একটা কমপ্লেক্স নাম্বার A মাল্টিপ্লাইড বাই E1 প্লাস আরেকটা কমপ্লেক্স নাম্বার B মাল্টিপ্লাইড বাই E2। এটা হচ্ছে একদম খুব বেসিক আমার একটা স্টেট কিভাবে লিখবো তার স্ট্রাকচার। প্রশ্ন থাকলে এখনই করতে পারো, আমি ধীরে ধীরে এটাকে আরো কমপ্লেক্স করব, মানে আরো কমপ্লিকেটেড করব। প্রশ্ন উদাহরণ চাইলে বলতে পারো। তোমরা কি এই সিম্বলটা দেখেছো? এই সিম্বল এভারেজ নির্ণয় করার সময় দেখেছিলাম। কি করার সময়? ওই গড় নির্ণয় করা, এভারেজ এভারেজ লেখা হয়। এক্সপেকটেশন ভ্যালু বলছে বোধহয়। আচ্ছা, আইজেন ভ্যালু নাকি এক্সপ্রেস, হ্যাঁ কিছু একটা হবে, ভুলে গেছি। ওকে, তার মানে তোমরা ডিরাক নোটেশন সম্বন্ধে খুব একটা পরিচিত নাও তোমরা। হ্যাঁ, এখানে স্কুলের স্টুডেন্ট যারা আছে তারা তো মনে হয় না, জানে না। ওকে, তো আচ্ছা, তা এই ইকুয়েশনটার মানে কি বুঝলে? কি মানেটা হচ্ছে যে আমি এই একটা পার্টিকেলের স্টেট, মানে একটা অ্যাটমটা, আমি ধরা যাক অ্যাটমটাকে মাপিনি, অ্যাটমটাকে যদি মাপতাম, মানে অ্যাটমের এনার্জি যদি মাপতাম, আমি তার দুটোই মাত্র ভ্যালু পেতাম। ঠিক আছে, আমি এটাকে মানে একটা অ্যাটম, একটা স্পেশাল অ্যাটম ধরে নাও, মাপলে আমি দুটোই মাত্র। বলছি এই অ্যাটমটার হচ্ছে যে কোনো একটা অবজারভেশনে আমি হয় E1 অথবা E2 যে কোনো একটাই ভ্যালু পাবো, তাই তো? এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, তার মানে অ্যাবসলিউটলি একদম ঠিক ধরেছো। মানে আপনি যখন অ্যাজ অ্যান এক্সপেরিমেন্টালিস্ট, ধরা যাক আমি অ্যাটমটার এনার্জি মাপছি, আমি শুধু এনার্জি নিয়ে কথা বলছি, আমি যখনই মাপবো হয় E1 পাবো E2 পাবো, তার বাইরে আর কিছু নেই। তাই যদি হয় তাহলে এবার প্রশ্ন হচ্ছে অ্যাটমের একটা জেনারেল কোয়ান্টাম স্টেট যেখানে আমি মাপিনি, মানে অ্যাটমটা একটা ওয়েভ হিসেবে আছে। কিসের ওয়েভ? আমি কিন্তু পজিশনের কথা বলছি না, এনার্জির কথা বলছি। কিসের ওয়েভ? ওয়েভ মানে হচ্ছে সে এনার্জি E1 এও আছে আবার E2 তেও আছে। তখন আমি অ্যাটমটার স্টেটটাকে এইভাবে লিখবো, সাই ইকুয়ালস কোনো একটা কমপ্লেক্স নাম্বার E1 প্লাস কমপ্লেক্স নাম্বার E2। ঠিক আছে, এইটা হচ্ছে আমার একটা খুব বেসিক স্ট্রাকচার। এইখান থেকে তোমার আরো কিছু কনসেপ্ট উঠে আসে, আমি সেই কনসেপ্ট গুলো আজকে আমার আইডিয়া হচ্ছে কিছু একটু মানে উপর তোমাদেরকে বলে দেওয়া, যাতে তোমরা ভাবনা চিন্তা করে আরেকটু পড়তে পারো। এখান থেকে একটা কনসেপ্ট উঠে আসে, সেটাকে বলা হয় হিলবার্ট স্পেস। হিলবার্ট স্পেস মানে হচ্ছে যে এটা হচ্ছে একটা স্পেস। স্পেস মানে কিছুই না, কালেকশন অফ সিমিলার অবজেক্টস, সেটা হচ্ছে একটা স্পেস। যে স্পেসের প্রত্যেকটা মেম্বার হচ্ছে এক একটা স্টেট। মানে এটা একটা ম্যাথামেটিক্যাল কনসেপ্ট, এটা কোনো ফিজিক্যাল স্পেস না, আমি এটা জাস্ট ম্যাথামেটিক্যাল ছবি আঁকছি। এই স্পেসের প্রত্যেকটা পয়েন্ট, মানে ধরে নাও একটা জমি, এটা একটা ম্যাথামেটিক্যাল কনসেপ্ট, একটা জমির প্রত্যেকটা পয়েন্ট কিছু একটা ডিনোট করছে। ধরা যাক এই পয়েন্টটা ডিনোট করছে স্টেট সাই, আর একটা পয়েন্ট ডিনোট করবে অন্য একটা স্টেট, তাকে আমি ফাই বলতে পারি। ধরা যাক ফাই, তাহলে ফাই কি হবে? সিমিলারিটি হচ্ছে যেহেতু মেজারমেন্টের মাত্র দুটোই আউটকাম E1 E2, তার বাইরে কিছু হতে পারে না, তাহলে ফাই কে আমি আবার E1 E2 সুপারপজিশন হিসেবে লিখতে পারি। কিন্তু ফাই আর সাই আলাদা আলাদা, সেটা বোঝাবো কি করে? এ আর বি এর বদলে আমি অন্য দুটো নাম্বার নেবো, সি আর ডি। ঠিক আছে, ঠিক একইভাবে আমি অন্য একটা পয়েন্ট, সেটাকে জাই লিখতে পারি। তাহলে জাই সেটা E1 প্লাস F E2, এগুলো সমস্ত কমপ্লেক্স নাম্বার। তাহলে হিলবার্ট স্পেসে কতগুলো পসিবল স্টেট হতে পারে? ইনফিনিটলি মেনি স্টেটস থাকতে পারে, কারণ আমি কতগুলো কমপ্লেক্স নাম্বার টানতে পারি? ইনফিনিটলি মেনি কমপ্লেক্স নাম্বার টানতে পারি। ঠিক আছে, এটা হচ্ছে হিলবার্ট স্পেসের কনসেপ্ট। এবার
ঠিক যেমন যে কোনো স্পেসেরই একটা ডিমেনশনালিটি থাকে। যেমন এই যে জমির কথা বললাম, তুমি যদি তোমার টেবিলের উপর একটু জমির কথা ভাবো, একটু জায়গার কথা ভাবো, টেবিল ফ্ল্যাট, তার মানে হচ্ছে তার দুটো ডিমেনশন রয়েছে, তাই তো? আমি মানে টেবিলের উপর যে কোনো পয়েন্টকে আমি যদি একটা কোঅর্ডিনেট দিয়ে রিপ্রেজেন্ট করতে চাই, দুটো নাম্বার লাগবে, কোন একটা অরিজিনের সাপেক্ষে এক্স ডিস্টেন্সে কতটা, আর সেই পয়েন্টটা তার পারপেন্ডিকুলার মানে ওয়াই ডিস্টেন্সে কতটা লাগবে। ঠিক একইভাবে হিলবার্ট স্পেসের একটা ডিমেনশনালিটি আছে। তো ডিমেনশনালিটি মানে হচ্ছে একইভাবে নাম্বার অফ independent vectors, independent states in Hilbert space. Sorry. তাহলে টু লেভেল সিস্টেমের ক্ষেত্রে কটা স্টেট রয়েছে এরকম ডিমেনশনালিটি? 2। তাহলে এখানে ডিমেনশনালিটি অফ এই হিলবার্ট স্পেস ফর টু লেভেল সিস্টেম এটা হচ্ছে 2। তার মানে কি এই E1 আর E2 এই দুটো হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট স্টেট। দেখো ইন্ডিপেন্ডেন্ট স্টেট বলেই আমি যখন মাপছি হয় E1 পাবো না হয় E2 পাবো, এই দুটোর বাদ দিয়ে আমি কিছু পাবো না, এই দুটোর মাঝামাঝিও কিছু পাবো না। ঠিক আছে, এই দুটো হচ্ছে ডিমেনশনালিটি ফর দিস হিলবার্ট স্পেস। এখানে আরেকটা বৈশিষ্ট্য আছে, আরেকটা জিনিস তোমাকে জানতে হবে, সেটা হচ্ছে স্টেটস আর নর্মালাইজড। কোয়ান্টাম স্টেটস আর নর্মালাইজড। কেন নর্মালাইজড হতে হবে সেটা বলছি একটু বাদে। নর্মালাইজড মানে হচ্ছে তোমার সাই যদি AE1 প্লাস BE2 হয়, তাহলে A আর B তো কমপ্লেক্স নাম্বার, মড A স্কোয়ার প্লাস মড B স্কোয়ার এই দুটোকে যোগ করলে 1 হতে হবে। ঠিক আছে, এইটা হচ্ছে স্টেটের একটা বৈশিষ্ট্য। তার মানে একটা ভ্যালিড স্টেট তাহলে কি হতে পারে? একটা এক্সাম্পল অফ এ ভ্যালিড স্টেট, ধরে নাও সাই A কে ধরে নাও 1 বলছি, আর B কে যদি I বলি, দেখো এটা কিন্তু ভ্যালিড হচ্ছে না, তার কারণ মড A স্কোয়ার হচ্ছে 1 আর মড B স্কোয়ার মডুলাস অফ I স্কোয়ারও 1, কিন্তু এটাকে যেহেতু 1 হতে হবে, আমি যদি এটাকে 1/√2 দিয়ে গুণ করে দিই, তাহলে এটা কিন্তু একটা ভ্যালিড কোয়ান্টাম স্টেট হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এটা জাস্ট হচ্ছে একটা স্টেটকে কিভাবে লিখবো, এটা যদি আগে তোমরা না দেখে থাকো একটু অবাক হচ্ছে হয়তো, কিন্তু এটা খুব একটা জটিল কিছু না। একটা স্টেটকে কিভাবে লিখবো, এর মধ্যে ফিজিক্সটা হচ্ছে যে একটা স্টেট সুপারপজিশনে থাকতে পারে। এই দুটো টেকনিক্যাল ল্যাঙ্গুয়েজ E1 E2 কে বেসিস স্টেট বলা হয়। সুপারপজিশন অনেক রকম থাকতে পারে, তাই কোয়ান্টাম স্টেটটা অনেক রকম স্টেটে থাকতে পারে, এইটুকখানি বলা হচ্ছে। আচ্ছা, এবার এইখান থেকে বলো, আর এখান থেকে কোনো প্রশ্ন আছে কিনা? এটা তোমরা যদি আগে না দেখে থাকো একটু মানে হয়তো একটু কঠিন, কিন্তু বলো এখানে প্রশ্ন আছে কিনা। এই যে দেবমাল্য একটা প্রশ্ন করবে, দেবমাল্য বল। দেবমাল্য বলো। আচ্ছা, না তো আমি বলে দিচ্ছি। দেবমাল্য মেসেজে লিখেছে এই সুপারপজিশনকে কি লিনিয়ার সুপারপজিশন বলা হয়, একদম আর নন লিনিয়ার সুপারপজিশন কি নেওয়া হয়? না, কোয়ান্টাম মেকানিক্স হচ্ছে পুরোপুরি একটা লিনিয়ার থিওরি। কোয়ান্টাম মেকানিক্সের এটা কোয়ান্টাম মেকানিক্স যে কারণে কোয়ান্টাম মেকানিক্সের অঙ্কটা খুব সহজ হয়, তার কারণ কোয়ান্টাম মেকানিক্সের সুপারপজিশন সবসময় লিনিয়ার সুপারপজিশন। এটা কোয়ান্টাম মেকানিক্সের একটা সিম্পল স্ট্রাকচার এটা। এবং কোয়ান্টাম মেকানিক্স লিনিয়ার সুপারপজিশন বলেই কোয়ান্টাম মেকানিক্সের অঙ্ক কষতে আমাদের যে সমস্ত টুল লাগে সেটা একটু বাদে দেখাবো, সেটার হচ্ছে লিনিয়ার অ্যালজেব্রা। তোমরা লিনিয়ার অ্যালজেব্রা যদি কলেজে হয়তো পড়ে থাকো, লিনিয়ার অ্যালজেব্রার যেমন স্পেসিফিক উদাহরণ হচ্ছে ম্যাট্রিক্স,
যে কারণে কোয়ান্টাম মেকানিক্সকে ম্যাট্রিক্স দিয়ে বর্ণনা করা যায়। হ্যাঁ, তাহলে না লিনিয়ার অ্যালজেব্রা ক্লাস আগস্টে শুরু হবে, ফার্স্ট উইক থেকে। এক্স্যাক্টলি। তো যে কারণে কোয়ান্টাম মেকানিক্স পড়তে হলে লিনিয়ার অ্যালজেব্রাটা ইউজুয়ালি একটা প্রিরিকুইজিট দরকার, প্রিরিকুইজিট হিসেবে নেওয়া হয়। মানে আমাদের ধরো আমরা যখন আমি যখন কোয়ান্টাম মেকানিক্স পড়াই, আমাদের কোয়ান্টাম মেকানিক্স সেকেন্ড ইয়ারে পড়ানো শুরু হয় এখানে আমার ইউনিভার্সিটিতে। লিনিয়ার অ্যালজেব্রা তার একটা প্রিরিকুইজিট, ঠিক আছে? তার কারণ এই স্ট্রাকচারটাই হচ্ছে লিনিয়ার স্ট্রাকচার। আচ্ছা, এবার যদি এটাকেই হ্যাঁ বলো। আরেকবার কোয়ান্টাম স্টেটস বোঝাবেন? কোয়ান্টাম স্টেটস আর নরমালাইজ সেটা। হ্যাঁ, তো কোয়ান্টাম স্টেটস মানে হচ্ছে প্রথমে তোমাকে জাস্ট ফিজিক্যালি ভাবতে হবে যে আমি যে সিস্টেমটার কথা ভাবছি সেই সিস্টেমটা আমি যদি মেজারমেন্ট করি, সেই মেজারমেন্টটা তুমি নানান ভাবে করতে পারো। এখানে যেমন আমি এনার্জি একটা উদাহরণ দিচ্ছি, আমি যদি মেজারমেন্ট করি তার কটা পসিবল ভ্যালু আছে, এটা হচ্ছে স্টেপ নাম্বার 1। আমি এখানে যে একটা অ্যাটম কনস্ট্রাক্ট করেছি, সেই অ্যাটম, এটা এক্সপেরিমেন্টালি করা সম্ভব। আমি যেখানে অ্যাটমটা কনস্ট্রাক্ট করেছি সেখানে ধরা যাক অ্যাটমটা দুটো এনার্জি লেভেলই থাকতে পারে। তাহলে এটা হচ্ছে স্টেপ নাম্বার 1, হচ্ছে দুটো বেসিস স্টেট খুঁজে বার করা, ঠিক আছে? মানে বেসিস হচ্ছে এইগুলো, দাঁড়াও এখানে আমি এটা লিখেও দিই। সো E1 and E2 are the two basis states ওকে। তার মানে হচ্ছে if energy is measured, E1 and E2 are the only two possible outcomes. আমরা আরেকটা উদাহরণ দিয়ে আরেকবার কনস্ট্রাক্ট করবো, দাঁড়াও। কিন্তু এইটা বুঝতে পারছো কিনা দেখো, ঠিক আছে? এনার্জি ইজ মেজার্ড, E1 E2 আর দ্য অনলি টু পসিবল আউটকামস। মানে এর বাইরে আর কিছু হতে পারে না, ঠিক আছে? হয় E1 পাবো, আমি E2 পাবো, এর বাইরে কিছু থাকতে পারবো না। তাই যদি হয় তাহলে একটা জেনারেল কোয়ান্টাম স্টেট সাই, মানে আমি জানি না পার্টিকেলটা এখন ওয়েভ হিসেবে আছে। ওয়েভ মানে কিসের ওয়েভ? E1 আর E2 সুপার পজিশন, ওটাকে আমি ওয়েভ বলছি। মানে একটা পার্টিকেলের খানিকটা অংশ E1 এ আছে, খানিকটা E2 তে। বা ওই একই, সেটাও বলা ভুল, একই পার্টিকেল E1 এও আছে আর E2 তেও আছে, রাইট? সেই ওয়েভটাকে আমি এইভাবে বর্ণনা করছি। সাই হচ্ছে একটা কমপ্লেক্স নাম্বার মাল্টিপ্লাইড বাই E1 প্লাস আরেকটা কমপ্লেক্স নাম্বার মাল্টিপ্লাইড বাই E2। এবার সেই কমপ্লেক্স নাম্বারগুলোকে একটা কনস্ট্রেন্ট স্যাটিসফাই করতে হবে, যেটা আসছে প্রবাবিলিটি থেকে, সেটা হয়তো আমি একটু বাদে হয়তো বলবো। কিন্তু এই কমপ্লেক্স নাম্বারগুলো আরবিট্রারি হতে, অনেক রকম ভাবে কমপ্লেক্স নাম্বার নিতে পারি, কিন্তু এই কমপ্লেক্স নাম্বারগুলোর মডুলাস স্কোয়ার করলে 1 হবে, ঠিক আছে? একটা ভ্যালিড কোয়ান্টাম স্টেটের জন্য। এবারে বুঝলে কি? হ্যাঁ স্যার। তাহলে আমরা আরেকটা উদাহরণ নিই। ধরা যাক এবার একটা 2 লেভেল থেকে, হ্যাঁ যেহেতু আমাকে একটা ক্লাসের মধ্যে সবকিছু পড়াতে হবে তাই আমরা এবার খুব ফাস্ট এগোবো। ধরা যাক এবার 2 লেভেল থেকে আমরা একটা 3 লেভেল সিস্টেমে যাই, জাস্ট বোঝার জন্য যে আমরা ব্যাপারটা বুঝতে পারলাম কিনা। 3 লেভেল সিস্টেম মানে কি? ধরা যাক আমি একটা পার্টিকেল নিলাম, যে পার্টিকেলের অ্যাঙ্গুলার মোমেন্টাম মাপলে এটাকে বলা হয় স্পিন 1 পার্টিকেল। এটা জাস্ট নাম পার্টিকেলের, স্পিন 1 পার্টিকেল। তার মানে if we measure the angular momentum, মানে ধরো এক্সপেরিমেন্টালিস্ট, আমার কাছে অ্যাঙ্গুলার মোমেন্টাম মাপার যন্ত্র আছে। If we measure the angular momentum of such a particle, there are three possible measurement outcomes. সেই আউটকাম গুলো হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম মাপছি, তার মানে আমি যে কোয়ান্টিটি পাবো সেটা একটা অ্যাঙ্গুলার মোমেন্টাম। দেখো প্ল্যাঙ্কস কনস্ট্যান্টের ইউনিট আমরা আগে এনার্জি মাল্টিপ্লাইড বাই টাইম দেখেছিলাম তো, কিন্তু অ্যাকচুয়ালি প্ল্যাঙ্কস কনস্ট্যান্টের ইউনিটটা আবার অ্যাঙ্গুলার মোমেন্টামের ইউনিটও বটে। ওটাও তুমি একটু এদিক ওদিক ঘুরিয়ে ফেলো যদি দেখো, তাহলে ওই এনার্জি মাল্টিপ্লাইড বাই টাইম ওটা ঠিক আবার অ্যাঙ্গুলার মোমেন্টামেরও ডিমেনশন। তাহলে যখন
অ্যাঙ্গুলার মোমেন্টাম পাচ্ছি, এই তিনটে পসিবল ভ্যালু পাচ্ছি, এইচ বার, 0, মাইনাস এইচ বার। ঠিক আছে, এটা হচ্ছে ফিজিক্যাল সিস্টেম, এটার সাথে অঙ্কের কোনো যোগ নেই। মানে এই স্পিন ওয়ান সিস্টেমের আমি যতভাবে যেভাবেই মাপি না কেন তার অ্যাঙ্গুলার মোমেন্টাম আমি তিনটে পসিবল ভ্যালু পাবো, হয় এইচ বার পাবো, না হয় 0 পাবো, না হয় মাইনাস এইচ বার পাবো, এর বাইরে আমি কিছু পাবো না। এটা নেচার এভাবে সিলেক্ট করেছে, এটার সাথে অঙ্কের কোনো সম্পর্ক নেই, মানে এই লেভেলে অঙ্কের কোনো সম্পর্ক নেই। আচ্ছা, তাহলে আমরা এবার স্টেপ বাই স্টেপ এগোই। আছে তোমরা কেউ আমার সাথে তাহলে আমাকে বলো, তাহলে বুঝতে পারছো কিনা। প্রথমে বলো তাহলে বেসিস স্টেটস কে আমি কিভাবে লিখবো এই প্রবলেমটার মধ্যে। কটা বেসিস স্টেট আছে? কেউ একটা বলো, কটা বেসিস স্টেট আছে? আমার যদি তিনটে মেজার পসিবল আউটকাম হতে পারে, তাহলে কটা বেসিস স্টেট এই প্রবলেমটার জন্য? হ্যাঁ বলো। তিনটে, পারফেক্ট। তাহলে সেই বেসিস স্টেটকে আমরা কি কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি? ওই তিনটে নাম দিই, কিভাবে বলবো? L1, L2, L3. L1, L2, L3 বলা যায়, পারফেক্ট। কোনো নাম নেই, কারণ নাম আমি যেভাবে যা ইচ্ছা দিতে পারি। তাহলে 3 বেসিস স্টেটস। কিন্তু সুবিধার জন্য তুমি যেটা বলেছো সেটা কিন্তু ভুল নয় উত্তর। সুবিধার জন্য অনেক সময় আমরা যেটা করি যে এই ভ্যালুটা এটাকেই আমরা ওই কেট এই সাইনটার মধ্যে ঢুকিয়ে দিই, যাতে মনে থাকে কোনটা L1, কোনটা L2, L3। তাহলে আমি তিনটে বেসিস স্টেটের নাম দিলাম, এইচ বার, 0, মাইনাস এইচ বার। বাট 0 হলে তো কিছু মাল্টিপ্লাই করলে 0ই থাকবে না? না না, খুব ভালো তুমি এই প্রশ্নটা করলে, কারণ এই দুটোর মধ্যে বিশাল পার্থক্য রয়েছে। একটা, ধরা যাক তুমি হাঁটছো, এবার তুমি যে পথ দিয়ে হাঁটছো আমি সেখানে একটা স্কেল বসিয়ে দিলাম, রুলার বসিয়ে দিলাম। তুমি কোনো একটা মোমেন্টে 0 সেন্টিমিটার এ রয়েছে, রুলারে 0 উপরে তুমি দাঁড়িয়ে আছো, তার মানে তুমি তো 0 হয়ে যাওনি, মেজারমেন্টের ভ্যালুটা 0। ঠিক আছে, তার মানে এইটা কিন্তু এই যে 0 স্টেট, কারণ তুমি বললে L2, এটাকে আমি অন্য কোনো নাম দিতে পারি, এই 0টা জাস্ট নাম। এই 0টা হচ্ছে একটা স্টেটের নাম, মানে কি পার্টিকেলটা আছে, এই নয় যে পার্টিকেলটা ভ্যানিশ করে গেছে, এরকম নয়। পার্টিকেলটা আছে, পার্টিকেলের অ্যাঙ্গুলার মোমেন্টটা মাপলে আমি তার ভ্যালুটা 0 পাবো। ঠিক যেমন ওই মোমেন্টে তোমার পজিশনটা মাপলে আমি পজিশনটা 0 পাবো, তার মানে এই নয় যে তুমি ভ্যানিশ করে গেছো। বুঝলে? হ্যাঁ স্যার। তাহলে তিনটে বেসিস স্টেট পেলাম। আচ্ছা, তাহলে আমি বলবো এটা ডিমেনশনালিটি অফ দ্য হিলবার্ট স্পেস হচ্ছে 3। আর এইবার একটা এর জেনারেল স্টেট কিভাবে লিখবো বলো তাহলে। জেনারেল স্টেট মানে আমি যখন মাপিনি তখন আমি পার্টিকেলটাকে যদি বর্ণনা করতে চাই তাহলে এটাকে আমি কিভাবে লিখবো, সুপারপজিশনটাকে কিভাবে লিখবো বলো? ওই a ইন্টু এইচ বার প্লাস b ইন্টু 0 প্লাস c ইন্টু নেগেটিভ এইচ বার। এক্সেলেন্ট। উইথ দ্য কনস্ট্রেন্ট ABC কি কমপ্লিটলি আরবিট্রারি হতে পারে? নয়, নরমালাইজেশন হতে হবে। a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ইকুয়ালস টু 1। হ্যাঁ, এখানে একটা জিনিস খালি মাথায় রেখো, এটা a স্কয়ার নয়, এটা মডুলাস a স্কয়ার। মডুলাস a স্কয়ার মানে হচ্ছে a স্টার a। এ তো কমপ্লেক্স নাম্বার, তাহলে মডুলাস স্কয়ার মানে এগুলো হচ্ছে সবসময় পজিটিভ এবং রিয়েল নাম্বার। ঠিক আছে, এটা হচ্ছে জেনারেল স্টেট। এবার এইটাকেই তাহলে আমরা 2 হলো 3 হলো, 2 3 এর পরে কি আসে? চলো ইনফিনিটিতে যাওয়া যাক একদম। এবার ধরা যাক আমি এখান থেকে একটা ইনফিনিট ডিমেনশনাল হিলবার্ট স্পেসে যাই। তাহলে এইটা হচ্ছে 3 ডিমেনশনাল হিলবার্ট স্পেসের উদাহরণ দিলাম। থ্রি ডিমেনশনাল কেন? কারণ ওই স্পেসটার প্রত্যেকটা পয়েন্টকে বোঝাতে, প্রত্যেকটা পয়েন্ট মানে কি, ওই স্পেসটার প্রত্যেকটা পয়েন্ট হচ্ছে এক একটা কোয়ান্টাম স্টেট, সাই যেমন একটা স্টেট, ফাই যেমন একটা স্টেট। প্রত্যেকটা পয়েন্টকে বোঝাতে আমার 3টে নাম্বার লাগছে, কমপ্লেক্স নাম্বার। কি কি নাম্বার? A, B আর C, 3টে নাম্বার লাগছে, যেহেতু 3টে পসিবল আউটকাম। ঠিক যেমন এর আগে 2 ডিমেনশনাল সিস্টেম যেটা ছিল, 2 ডিমেনশনাল কোয়ান্টাম সিস্টেম যেটা ছিল, প্রত্যেকটা পয়েন্টকে বোঝাতে 2টো নাম্বার লাগছিল, A আর B, যেটা এখানে A আর B কমপ্লেক্স নাম্বার। একইভাবে আমি এটা চলো ইনফিনিট ডিমেনশনাল হিলবার্ট স্পেসে যাওয়া যাক।
ইনফিনিট ডিমেনশনাল হিলবার্ট স্পেসে কি হচ্ছে সেটা একটা উদাহরণ দেওয়া যাক। ধরা যাক একটা পার্টিকেল, এবার আমি এনার্জি না মেপে ধরা যাক আমি পার্টিকেলের পজিশনটা মাপছি। এবার এবার আমি একটু মজা করি। মজাটা হচ্ছে যে ধরা যাক এটা একটা ল্যাটিস সিস্টেম। তোমরা জানো যে একটা সলিডের সেগুলো হচ্ছে ল্যাটিস থাকে, তাই তো? মানে সলিডের আমি একটা ক্রিস্টালাইন সলিড যদি নিই, সেটা একটা নিউক্লিয়াস, তারপরের নিউক্লিয়াস, তারপরের নিউক্লিয়াস, মানে ডিসক্রিট ল্যাটিস থাকে। এটা জাস্ট আমি একটু সেইটাকেই একটু ম্যাথামেটিক্যালি কনস্ট্রাক্ট করে বললাম যে একটা ধরো ইলেকট্রন সে ছুটছে, কিন্তু ইলেকট্রনটা হয় প্রথম ল্যাটিস সাইটে থাকে, না হয় পরেরটায়, না হয় পরেরটার মাঝামাঝি কিছু থাকতে পারে না, মানে মেটাল নয়, বুঝলে? একটা ক্রিস্টালাইন নন মেটাল একটা অবজেক্ট, মানে ইলেকট্রনটা হয় এখানে থাকবে, না হয় এখানে থাকবে, না হয় এখানে থাকবে, না হয় এখানে থাকবে, না হয় এখানে থাকবে। মানে এইগুলো হচ্ছে পসিবল মেজারমেন্ট ইলেকট্রনটার। চলো এগুলো নাম দিই। ধরা যাক এটা আমার একটা ওয়ান ডিমেনশনাল সিচুয়েশনই ভাবো। এটাকে বলা হয় x1, এটাকে ধরলাম x2, x3, চলতে থাকলো। ওকে, তাহলে আবার একই প্রশ্নটা করা যাক। কটা বেসিস স্টেট আছে? ইনফিনিট খানা। এক্স্যাক্টলি। আর সেই বেসিস স্টেটস গুলো আমরা তাহলে এইভাবে বলতে পারি, x1 একটা বেসিস স্টেট, x2 একটা বেসিস স্টেট, x3 একটা বেসিস স্টেট, এবং এটা একটা ইনফিনিট কিন্তু ডিসক্রিট, ইনফিনিট ডিমেনশনাল হিলবার্ট স্পেস। এক্সেলেন্ট। আর আমি এর স্টেটটাকেও তাহলে একইভাবে লিখবো, এবিসি করে, আর আমি ইনফিনিটি অব্দি যাবো না, A1 A2 করে লিখছি, তাহলে সুবিধা হবে। এটা তো সিম্বল এনিওয়ে, ডাজন্ট ম্যাটার আমি কিভাবে লিখি। A1 A2 A3, কোথাও একটা A ক্যাপিটাল N, ইনফিনিটি। আর যেখানে সাম অফ AI mod স্কোয়ার সেটাকে আবার 1 হতে হবে। ঠিক আছে, তাহলে মোটামুটি তোমরা বেসিস স্টেট, ডিমেনশনালিটি, আর কি করে আমি সুপারপজিশন লিখবো সেটার একটা আইডিয়া পেলে। ভেরি গুড। আচ্ছা, আমি আরেকটা জিনিসকে এখানে কানেক্ট করাতে চাই। স্যার বলছি এক্ষেত্রে যে কোনো একটা স্টেট পাওয়ার, এই যে ইনফিনিট খানা যে মানে স্টেট আছে, তার মধ্যে যে কোনো একটা স্টেট পাওয়ার প্রবাবিলিটি কতটা? হ্যাঁ, সেটাই আমি আসছি, সেটাই যাচ্ছিলাম। গুড কোয়েশ্চেন। এইবার হচ্ছে এবার এখানে হচ্ছে প্রবাবিলিটি অফ মেজারমেন্ট। এবার প্রবাবিলিটি হচ্ছে তোমাকে যেটা করতে হবে, তুমি যদি অলরেডি খেটে খুঁটে স্টেটটাকে নর্মালাইজ করে থাকো, তার মানে ওই কোএফিসিয়েন্ট গুলো মডুলাস স্কয়ার যোগ করলে যদি 1 হয়, এবং এই x1 x2 x3 এগুলো ইন্ডিপেন্ডেন্ট বেসিস স্টেট যদি হয়, তাহলে প্রবাবিলিটি অফ মেজারমেন্ট হচ্ছে সিম্পলি জাস্ট ওই কোএফিসিয়েন্টটা দেখো, কোএফিসিয়েন্টের মড স্কয়ার, এটা হচ্ছে প্রবাবিলিটি অফ মেজারমেন্ট। এটা হচ্ছে একটা খুব সিম্পল ব্যাপার। তার মানে প্রবাবিলিটি অফ মেজারমেন্ট অফ বেসিস স্টেট xk, তার মানে কি? তার মানে হচ্ছে দাঁড়াও আমি এটা লিখে দিই, এটা হচ্ছে সিম্পলি মড ak স্কয়ার। তার মানে হচ্ছে if we measure the position of the particle in state psi, এটা হচ্ছে আমার এই জাস্ট এই উপরের উদাহরণটাই, then we will measure xk with a probability of mod ak square। ঠিক আছে, তো আমরা তাহলে আবার একটা খুব সিম্পল, আবার 2 ডিমেনশনাল স্টেটে ফিরে যাই, ব্যাক টু 2 level সিস্টেম। যেখানে সাই এর আমি একটা উদাহরণ দিয়েছিলাম, 1/√2 E1 plus I E2।
তাহলে এবার তোমরা বলো তো প্রবাবিলিটি যে আমি যদি স্টেটটাকে মাপি E1 পাবো সেটা কত? 1/√2 the whole square, তার মানে হাফ, 50%। ভেরি গুড। প্রবাবিলিটি আমি স্টেট E2 পাবো সেটা কত? এটাও হাফ। এটাও হাফ। এখানে দেখো এটা I/√2, বিটা হচ্ছে কোএফিসিয়েন্ট I/√2 স্কোয়ার। I/√2 স্কোয়ার মানে কি I*/√2 মাল্টিপ্লাইড বাই I/√2। I স্টার মানে হচ্ছে মাইনাস I√2 মাইনাস I স্কোয়ার মানে হচ্ছে 1, সো হাফ। তাহলে আমি কেন নর্মালাইজ করেছিলাম এখান থেকে তুমি দেখতে পাচ্ছ আমি যদি এই প্রবাবিলিটিটাকে যোগ করি তাহলে 1 পাবো। পাওয়া উচিত ছিল কিনা অ্যাজ এ ফিজিসিস্ট, কারণ পার্টিকেলটার আমি যদি মাপি তার এনার্জি হয় E1 না হয় E2, এর বাইরে কিছু নেই। তাহলে E1 পাওয়ার প্রবাবিলিটি আর E2 পাওয়ার প্রবাবিলিটি যোগ করলে আমাকে 1 পেতেই হবে, এর বাইরে কিছু অপশন নেই। যে কারণেই আমি এই স্টেটটাকে নর্মালাইজ করেছিলাম, কারণ নর্মালাইজ না করলে আমি এই মড AK স্কোয়ার এই থিওরিটা লাগাতে পারতাম না। ওকে, এবার আমি এখান থেকে আরেকটা কনসেপ্টে তোমাদের কানেক্ট করব আমি, যেটা সম্ভবত তোমরা যখন কোয়ান্টাম মেকানিক্স পড়বে একটা চান্স রয়েছে তোমরা অ্যাকচুয়ালি এইভাবে কোয়ান্টাম মেকানিক্স পড়বে না, কারণ অনেক ক্লাসে কোয়ান্টাম মেকানিক্সকে জাস্ট ওয়েভ ফাংশন দিয়ে বর্ণনা করা হয়। ওয়েভ ফাংশন জিনিসটা কি সেইটাই আমি একটু বলার চেষ্টা করি, কিভাবে কানেক্ট হচ্ছে। আমরা আবার ওই ইলেকট্রনের এক্সাম্পলটা ফিরে যাচ্ছি, যেখানে ডিসক্রিট পয়েন্টগুলো থাকতে পারে ইলেকট্রন। সেখানে আমরা অলরেডি দেখলাম আমি স্টেটটাকে কিভাবে লিখবো, সাম ওভার AI xi, এটা তো আমি লিখলাম। তোমরা এই নোটেশনটার সাথে পরিচিত কি, সাম ওভার I? হ্যাঁ হ্যাঁ, এটা জানে, সামেশন তো। হ্যাঁ 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 জানে, এডিজি স্যার ইউজ করেছে। ভেরি গুড ভেরি গুড। এইবার আমি এখান থেকে একটা কন্টিনিউয়াস লিমিটে যাব। কন্টিনিউয়াস লিমিট মানে কি? লিমিট মানে হচ্ছে আমি বলছি এবার যে ইলেকট্রনটা সে খালি এই ডিসক্রিট যে ল্যাটিস পয়েন্ট গুলোতে থাকতে পারে তা নয়, ইলেকট্রনটা স্পেসের যে কোনো জায়গায় থাকতে পারে। তার মানে কি হচ্ছে, ছবিতে কি হচ্ছে, ছবিতে ইলেকট্রনটা এবার এখানেও থাকতে পারে, তার একদম পাশেও থাকতে পারে, একদম পাশেও থাকতে পারে, একদম পাশেও থাকতে পারে। কন্টিনিউয়াস লিমিটে আমরা যাচ্ছি, মানে এখানে হচ্ছে আমরা পয়েন্টগুলোকে আরো কাছে আনলাম, তারপরে আরো কাছে আরো কাছে। লিমিট বোঝো তো, মানে একটা জিনিসকে আমি ছোট 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 করছি। তার মানে এই ডিস্টেন্স এটাকে, এ মানে পয়েন্টগুলোর মধ্যে গ্যাপ, এটাকে আমি আরো ছোট করছি। সেটা হচ্ছে এ মেক এ স্মলার, মেক এ স্মলার। এরকম করে করে আমি লিমিট এ গোয়িং টু 0 তে যাব। তো দেখো আমি যখন একে যখন ছোট করলাম তখন আমার যে ওয়েভ ফাংশন সেটা কিন্তু আবার একই থাকছে, কারণ তখনও ডিসক্রিট। আগে যেটাকে আমি A2 বলছি এখন A2টা পাল্টে গেছে একটু, কিন্তু আমার সিচুয়েশনটা খুব একটা পাল্টায়নি, সেটাকে আমি এখনো একই বলবো। কিন্তু আমি যখন এটাকে একদম 0 লিমিটে নিয়ে চলে যাচ্ছি তখন এরকম ভাবে সাম হিসেবে লেখার কি খুব একটা মানে হয়? কারণ তখন x1 এর ইমিডিয়েট পরেই x2, তার ইমিডিয়েট পরে x3, তার ইমিডিয়েট পরে x4। তার মানে তুমি যদি অঙ্কটা কষতে যাও তোমাকে কতগুলো A1 নিতে হবে, তোমাকে মানে শুধু ইনফিনিটি নয়, কন্টিনিউয়াস ইনফিনিটি নিতে হবে। তো সেক্ষেত্রে আমরা ওই সামটাকে বাদ দিয়ে সামের লিমিট হচ্ছে ইন্টিগ্রাল। তখন আমি যেটাকে বলবো এই কোএফিসিয়েন্ট A1 A2 A3 না বলে আমি বলবো এই সুপারপজিশনটা হচ্ছে, আমি xi এটাকে i ইন্ডেক্সটা ড্রপ করে দিলাম, মানে x মানে হচ্ছে যে কোনো জায়গায় থাকতে পারে x, তার যে কোএফিসিয়েন্ট যে কমপ্লেক্স নাম্বার সেটাকে আবার A1 A2 A3 না বলে আমি এই কমপ্লেক্স নাম্বারগুলোকে একটা ফাংশন বানিয়ে দিলাম psi of x, আর এটাকে dx করে দিলাম। এইটা হচ্ছে দ্য কন্টিনিউয়াস লিমিট। এটা তোমরা কতটা ক্যালকুলাস পড়েছো তার উপর ডিপেন্ড করছে তোমরা এই ব্যাপারটা বুঝছো কিনা। তো তোমরা কেউ কিছু প্রশ্ন করো তাহলে আমি বুঝবো যে এটা
আদপি বোঝা গেল না পুরোটাই মাথার উপর দিয়ে গেল বা কিছু? এই মানে যা লেখা হলো, ক্যালকুলেশন যেটা করা হলো সেটা কি মানে বুঝতে পারিসনি বা প্রথম দেখলি বা এই ধরনের এরকম কেউ কি আছিস, বা সেরকম জানা নেই, খুব একটা করিসনি, শুধু দেখেছিস? স্যার তার মানে ফাই এক্স টার্মটাকে ফাই অফ এ প্লাস আর এইচ আকারে লেখা যাবে। এক্স্যাক্টলি, ফাই অফ, আরেকবার বলো, এ প্লাস আইবি। তার মানে হচ্ছে আমি আরো বেশি বলবো, সাই এক্স এইটা হচ্ছে একটা কমপ্লেক্স কোএফিসিয়েন্ট, যে কমপ্লেক্স কোএফিসিয়েন্টটা এক্স এর উপর ডিপেন্ড করছে। তাহলে আমি এটা এইভাবে লিখতে পারি, সাই এক্সটাকে আমি এ প্লাস আইবি, মানে আগে যেটাকে A1 A2 A3 A4 এভাবে লিখছিলাম প্রত্যেকটা কমপ্লেক্স নাম্বার, সরি এটাকে আমি এ বি হিসেবে না করে এটাকে আমি এটা ভাবে লিখতে পারি, ধরা যাক সাই রিয়েল পার্ট যেটা একটা এক্স এর ফাংশন প্লাস আই সাই ইমাজিনারি এক্স এর ফাংশন, এভাবে আমরা লিখতে পারি। তার মানে কি, তার মানে আগে ধরা যাক আমি উদাহরণ নিই, আগে মানে ডিসক্রিট কেসে আমি কি করেছিলাম, এটাকে আমি A1 x1 প্লাস A2 x2 এভাবে লিখেছিলাম। এবারে আমি এখন যেটা লিখছি সাইটাকে ওই A1টাকেই ধরা যাক এ, আমি এই x1 হিসাবে না বলে ওটা এক্স্যাক্টলি x1 আগে এইটা ছিল, আগে এইটা x2 ছিল, আগে এইটা x3 ছিল। এখন x1 x2 x3 আলাদা করে বলার মানে হয় না, কারণ এক্সটা কন্টিনিউয়াস ভেরিয়েবল হয়ে গেছে, ইলেকট্রনটা যে কোনো জায়গায় থাকতে পারে। তাই ওই x1টাকেই আমি x লিখছি, আর এই কোএফিসিয়েন্টটাকে, তাহলে কোএফিসিয়েন্টের আমি নামটা একই রাখছি, এই 1 2 এইগুলোর বদলে এটাকে এটা এক্স এর ফাংশন করে দিচ্ছি। বুঝা গেল? মানে A1 এর আগে একটা ভ্যালু ছিল, ধরো A1 এর ভ্যালু হাফ ছিল, A2 এর ভ্যালু 1/√2 ছিল বা কিছু একটা ছিল, আগে একটা ভ্যালু ছিল, নর্মালাইজ করতে হবে। এখানে আমি বললাম এই পুরো ফাংশনটাকে আমি এ বলছি, এ আর সাই একই, এ এর ভ্যালু এখানে এই পয়েন্টে একটা, পাশের পয়েন্টে আরেকটা ভ্যালু, পাশের পয়েন্টে আরেকটা ভ্যালু, পাশের পয়েন্টে আরেকটা ভ্যালু, পাশের পয়েন্টে আরেকটা ভ্যালু, তার মানে এ কে একটা আমি একটা ফাংশন বলছি। এটা একটা কমপ্লেক্স ফাংশন, একটা রিয়েল পার্ট আছে, একটা কমপ্লেক্স পার্ট আছে, ওই ফাংশনটারই নাম হচ্ছে ওয়েভ ফাংশন। বোঝা গেল কি? নিস্তব্ধতা থেকে মনে হচ্ছে বোঝা যায়নি। তোমরা প্রশ্ন করো, কোন জায়গায় আটকাচ্ছে, তাহলে প্রশ্ন করলে আমি বুঝতে পারবো। কোনখানটা বুঝিসনি বল? বল, বলেই দে, চেপে রাখিস না, কোশ্চেন করার সুযোগ আছে। স্যার আরেকবার সাই এরটাও বোঝাবেন? হ্যাঁ, আমি একটা প্রথমে টেবিল করছি, ঠিক আছে? ধরো আমি এটাকে আরো পিক্টোরিয়ালি বোঝাচ্ছি, তাহলে আমি এখানে ডিমেনশনালিটি অফ হিলবার্ট স্পেস ধরা যাক দুটো, তাহলে আমি প্রথম টেবিল করছি A1 A2 A3 এরকমটা করছি। যদি ডিমেনশনালিটি অফ হিলবার্ট স্পেস 2 হয়, তার মানে A3 থাকতে পারে না, A4 থাকতে পারে না, তাই তো? তাহলে A1 A2 কোনো একটা ভ্যালু থাকবে, এটার একটা ভ্যালু আছে, এটার একটা এক্সাম্পল ভ্যালু নিচ্ছি, ধরে নাও এটা হচ্ছে 1/√2, এটা ধরো I/√2, আমরা যেটা আগে নিয়েছি। এইটা ক্লিয়ার সবার কাছে? A3 A4 থাকতে পারে না, যেহেতু হিলবার্ট স্পেসের ডিমেনশনালিটি 2। 3 যখন করছি তাহলে A3 এর একটা ভ্যালু আছে, আমি জাস্ট A1 A2 A3 নাম দিচ্ছি, A4 থাকতে পারে না, A5 থাকতে পারে না, ঠিক আছে? এই করে করে আমি যখন এগোই, আমি যখন ধরা যাক ডিমেনশনালিটি গিয়ে 10,000-এ পৌঁছলো, তার মানে A1 একটা ভ্যালু আছে, A2 একটা ভ্যালু আছে, A3 একটা ভ্যালু আছে, আপ টু A 10,000, তারপরে কিছু থাকতে পারে না, ঠিক আছে? এবার এটা হচ্ছে ডিসক্রিট। এবার তার মানে আমি যদি এবার প্লট করি, ধরা যাক আমি প্লট করছি, এখানে হচ্ছে এক্স অ্যাক্সিস, আর আমি প্লট করছি। প্লট মানে তো আমি কমপ্লেক্স নাম্বারকে একটা প্লটে প্লট করা যায় না, কমপ্লেক্স নাম্বারকে ভেঙে দুটো রিয়েল হিসেবে প্লট করতে হয় বা পোলারে প্লট করতে হয়। ধরা যাক আমি রিয়েল পার্ট অফ A1 এ প্লট করছি,
তাহলে সেটা কেমন দেখতে হবে? A1 এর রিয়েল ভ্যালু এটা এইখানে হতে পারে, A2 এর রিয়েল ভ্যালু এটা হতে পারে, A3 এর রিয়েল ভ্যালু এটা হতে পারে, A4 এটা হতে পারে, A5 এটা হতে পারে, A6 এটা হতে পারে, A7 এটা হতে পারে। ঠিক আছে? আর একইভাবে আমরা একটা ইমাজিনারি এ এর নট A1, ইমাজিনারি AI, সেখানে আমরা একটা প্লট করতে পারি, এটাও এক্স অক্ষ। তাহলে এখানে হচ্ছে x1, এটা x2, এটা x3। তাহলে ইমাজিনারি ধরা যাক একইভাবে এটা A1, এটা A2, এটা A3, এটা A4, এটা A5, এভাবে হতে পারে। এইটা বোঝা যাচ্ছে কি? হ্যাঁ স্যার। তার মানে হচ্ছে যে আমি যদি এবার স্টেটটা পাল্টে দিই, তার মানে এই অক্ষগুলো পাল্টে যাচ্ছে, আমার এই ভ্যালুগুলো পাল্টে যাচ্ছে, মানে আমি একটা অন্য সেট অফ পয়েন্ট পাচ্ছি। এইবার আমি যেটা বলছি, এটাকে ডিসক্রিট না ভেবে এবারে তুমি কন্টিনিউয়াস লিমিট নিয়ে নাও। কন্টিনিউয়াস লিমিট মানে হচ্ছে পার্টিকেলটা x1, x2, x3 খালি ওই পয়েন্টেই থাকতে পারে না, এর মাঝামাঝি পয়েন্টেও থাকতে পারে, মানে যে কোনো পয়েন্টে থাকতে পারে। তাহলে আমি কি করব? আমি যদি আবার রিয়েল নাম্বার অফ a যদি নিই, তাহলে পার্টিকেলটা এখানেও থাকতে পারে, এখানেও থাকতে পারে। তাহলে এবার এই প্লট গুলো কেমন হবে? এটা একটা কন্টিনিউয়াস একটা প্লট হবে না? হ্যাঁ। তাহলে এটা এটা একটা ফাংশনের মতো দেখতে লাগছে তো। তাহলে আমি আলাদা আলাদা করে পয়েন্টগুলোকে না বলে আমি বলবো এই পুরো জিনিসটাই একটা ফাংশন। সেই ফাংশনের আর্গুমেন্ট কি? যে পয়েন্টে ফাংশনটা ইভ্যালুয়েটেড হচ্ছে তাকে সাই অফ এক্স বলছি। বুঝতে পেরেছি। হ্যাঁ স্যার। এবার এটা হচ্ছে রিয়েল পার্ট অফ সাই অফ এক্স। একইভাবে আমি যদি ইমাজিনারি পার্ট করি, ইমাজিনারি আই করি, সেটা আবার সেটা অন্যরকম দেখতে হবে। কেমন দেখতে হবে সেটা নির্ভর করছে ওয়েভ ফাংশনটা কেমন দেখতে, সেটা আমার পার্টিকেল টু পার্টিকেল ডিপেন্ড করবে। তাহলে এটা হচ্ছে ইমাজিনারি পার্ট অফ আ ফাংশন। তখন আমি আমার স্টেটটাকে লিখবো ইন্টিগ্রাল সাই অফ এক্স এক্স ডিএক্স। ঠিক আছে? মানে A1 A2 কে আলাদা করে না করে আমি জাস্ট এই ফাংশনটা লিখছি, যাতে তাহলে কোএফিশিয়েন্ট কত, তার মানে কি? তার মানে প্রবাবিলিটি অফ মেজারিং। এবার এখানে একটা মজার ব্যাপার আছে, যদি একটা জিনিস কন্টিনিউয়াস হয়, এক্স্যাক্টলি একটা পয়েন্টে মাপার প্রবাবিলিটি দেখো সবসময় 0, কারণ একটা পয়েন্ট মানে হচ্ছে এত কম, তার মানে পয়েন্ট তো 0, বেসিক্যালি 0 ভলিউম, পয়েন্টের এরিয়া 0, ভলিউম 0। সেক্ষেত্রে আমি বলবো প্রবাবিলিটি অফ মেজারিং এ পার্টিকেল between x and x plus dx। তার মানে বলবো পার্টিকেলটাকে আমি x আর x plus dx এর মধ্যে মাপবো। dx হচ্ছে এটা, সেটা কতটা? সেটা হচ্ছে বা x1 আর x2 এর মধ্যে মাপছি, বল আরো আরো বেটার হবে, বিটুইন x1 and x2, যেখানে হচ্ছে এইটা x1 আর এইটা হচ্ছে x2। সেই প্রবাবিলিটিটা হচ্ছে ইন্টিগ্রালের লোয়ার ইউনিট x1, আপার ইউনিট x2, কোএফিশিয়েন্ট মডুলাস স্কয়ার, ঠিক আগে যেভাবে আমি পেয়েছি এখানেও তাই। তাহলে এটা হচ্ছে কোএফিশিয়েন্ট মডুলাস স্কয়ার, যেহেতু এটার মধ্যে অনেকগুলো পয়েন্ট আছে, যেটাকে ইন্টিগ্রেট করে দিলাম। তোমরা এই ফর্মালিজমটা মোস্ট লাইকলি তোমরা দেখতে পাবে তোমাদের ক্লাসে। আচ্ছা, আমাদের আনফরচুনেটলি আমাকে 5 মিনিটে উঠতে হবে, তাই আমি এখানে আর দুটো জাস্ট কনসেপ্ট আমি থ্রো করে ক্লাসটা শেষ করছি। এক হচ্ছে যে আমার এবার টাইম ডিপেন্ডেন্স। তার মানে কি হচ্ছে, একটা পার্টিকেল ধরা যাক সে ফাইনাইট ডিমেনশনাল হোক বা ইনফিনিট ডিমেনশনাল হিলবার্ট স্পেস হোক, পার্টিকেলটা ধরা যাক এট টাইম t ইকুয়ালস টু 0 এইখানে রয়েছে, সাই অফ 0। আমি এবার জিরোটাকে টাইম বোঝাতে যাচ্ছি। আর পার্টিকেলটা যদি সাই অফ টাইম t তে তার যদি স্টেটটা পাল্টায়, মানে পার্টিকেলটা স্টেটটা পাল্টাচ্ছে, তাহলে সাই t আর সাই 0 সেটা কিন্তু প্রেডিক্ট করা যায়। আমি যদি সাইজ পার্টিকেলটা এক্স্যাক্টলি টাইম t ইকুয়ালস টু 0 তে কোন স্টেটে আছে সেটা যদি জানি, তাহলে পার্টিকেলটা অ্যাট টাইম t ইকুয়ালস টু t তে কোন স্টেটে থাকবে সেটা কিন্তু ফুললি প্রেডিক্ট করা যায়। সেইটার নাম হচ্ছে শ্রোডিঙ্গারস ইকুয়েশন। তাহলে শ্রোডিঙ্গারস ইকুয়েশন কোয়ান্টাম মেকানিক্সে বেসিক্যালি নিউটনের ইকুয়েশন অফ মোশন, মানে সেকেন্ড ল যেটা, সেই নিউটনের ইকুয়েশন অফ মোশনের
একটা ইকুইভ্যালেন্ট হচ্ছে শ্রোডিঙ্গার ইকুয়েশন। এখানে কি হচ্ছে, একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন যেটা সাই 0 যদি জানি তাহলে সাই টি কি হবে সেটা আমাকে বলে দিচ্ছে। সেটার জন্য একটা কোয়ান্টিটি লাগবে, ঠিক যেমন নিউটনস লতে তোমার ফোর্সটা জানতে হবে, পার্টিকেলটা কোথায় যাচ্ছে সেটা বুঝতে। কোয়ান্টাম মেকানিক্সে একটা কোয়ান্টিটি জানতে হয়, সেটাকে হচ্ছে হ্যামিল্টনিয়ান। হ্যামিল্টনিয়ান বা এইচ, এটা হচ্ছে বেসিক্যালি সিস্টেমের এনার্জি। ঠিক আছে, তাই যদি জানো তাহলে বেসিক্যালি তোমার শ্রোডিঙ্গারস ইকুয়েশনটা মানে খুব সিম্পল, আই এইচ বার ডেল সাই ডেল টি ইকুয়ালস এইচ সাই। সিম্পল ইকুয়েশন থেকে তুমি দেখতে পাবে। ওকে, তাহলে আমি ব্যাপারটা পুরোটা সামারাইজ করছি, জাস্ট ওভারঅল স্ট্রাকচারটা, সিম্পল স্ট্রাকচার। সেটা হচ্ছে যে একটা পার্টিকেল, কোয়ান্টাম পার্টিকেল যদি হয়, সেই কোয়ান্টাম পার্টিকেল যখন আমি মাপবো তখন তার একটাই যদি পার্টিকেল হয়, সেই পার্টিকেলটাকে আমি কোনো একটা ভ্যালুতেই মাপবো। আউট অফ কোনো পার্টিকেলের ক্ষেত্রে ম্যাক্সিমাম দুটো পসিবিলিটি হবে, যেগুলোকে স্পিন 2 লেভেল সিস্টেম বলা হয় বা স্পিন হাফ পার্টিকেল বলা হয়। কোনো সিস্টেমের ক্ষেত্রে ম্যাক্সিমাম 3টে স্টেট হবে, কোনো সিস্টেমের ক্ষেত্রে ইনফিনিট স্টেট হতে পারে। তাহলে আমি যখন মাপছি, মাপার পরে মেজারমেন্টের পরে সিস্টেমের স্টেটটা কোলাপস করে যায় ওই কোনো না কোনো একটাতে। কোনটাতে কোলাপস করবে সেটা বলার সাধ্য কারণ নেই, এটা নেচারের একটা মিস্ট্রি। কিন্তু আমরা যেটা জানি, আমরা যদি পার্টিকেলের স্টেটটা জানি, মানে স্টেটটাকে আমি যদি a1 x1 প্লাস a2 x2 a1 a2 কোনোভাবে যদি আমি জেনে যাই, তাহলে পার্টিকেলটা x1 এ যাবে না x2 তে যাবে সেটার প্রবাবিলিটিটা আমরা বলতে পারি, সেটা হচ্ছে মডুলাস অফ দ্যাট স্কোয়ার, দ্যাট কোএফিশিয়েন্ট স্কোয়ার। এটা হচ্ছে প্রবাবিলিটি। ঠিক আছে, আর কন্টিনিউয়াস লিমিটে এবার যখন যাচ্ছে তখন আমরা এই ডিসক্রিট a1 a2 a3 সেগুলোর কথা না বলে আমরা বলবো যে পার্টিকেলটা এখনো সুপার পজিশনে আছে, মানে পার্টিকেলটা এখানেও থাকতে পারে, তার এক্সাক্ট পাশের পয়েন্টে থাকতে পারে, এক্সাক্ট পাশের পয়েন্টেও থাকতে পারে। সেই সুপার পজিশনে থাকার যে কোএফিশিয়েন্ট গুলো, এটা একটা ফাংশন হয়ে গেছে, যে ফাংশনটার নাম হচ্ছে ওয়েভ ফাংশন। ঠিক আছে, আর পার্টিকেলটা এই সময়ে, যেটাকে আমি t = 0 বলতে পারি, কোথায় রয়েছে সেটা যদি আমি জানি, বা কোন স্টেটে রয়েছে, কোথায় বলা ভুল, কোন স্টেটে আছে আমি যদি জানি, আর আমি যদি পার্টিকেলটার টোটাল এনার্জিটা জানি, মানে হ্যামিল্টনিয়ান জানি, তাহলে শ্রোডিঙ্গার ইকুয়েশন, যেটা একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন, সেটা ব্যবহার করে আমরা বলে দিতে পারবো পার্টিকেলটা ঠিক কোথায় গেল পরবর্তী টাইমে। এবার ওই পরবর্তী টাইমে গিয়ে কোথায় গেল, মানে ওই a1 a2 a3 এগুলো এবার পাল্টাচ্ছে, মানে স্টেট পাল্টাচ্ছে। তখন আমি যদি আবার মাপি নতুন প্রবাবিলিটি কি হবে পার্টিকেলটাকে x1 এ পাওয়ার x2 পাওয়ার, সেগুলো আবার তখনকার কোএফিশিয়েন্ট থেকে পাবো। এবার এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা অ্যাকচুয়ালি করা সহজ না কঠিন সেটা নির্ভর করছে হ্যামিল্টনিয়ান কতটা সহজ না কঠিন। সেটা কখনো করা যেতে পারে, কখনো করা সহজ, কখনো করা মানে কম্পিউটার দিয়ে অসম্ভব, সেটা অন্য ব্যাপার। সেটা ঠিক অনেকটা একটা মানে নিউটনের সূত্রটাকে এক্স্যাক্টলি ব্যবহার করাটা কতটা শক্ত, সেটা এখানেও তাই। তো এই হচ্ছে মোটামুটি একটা স্ট্রাকচার যেটা আমি তুলে ধরার চেষ্টা করলাম। বহু জিনিস বাদ চলে গেল, অপারেটর বাদ গেল, আনসার্টেনিটি প্রিন্সিপাল বাদ গেল, কিন্তু তোমরা অনেকগুলো নিজেরা পড়ে নিতে পারো। তো আমার কাছে মাত্র কয়েক মিনিট সময় আছে, যদি কিছু প্রশ্ন হয় আর্জেন্ট করো, আমি ক্লারিফাই করার চেষ্টা করছি। একটা প্রশ্ন এসছে, হ্যাঁ বলো। শ্রোডিঙ্গার ইকুয়েশনের বিরোধী কোনো থিওরি বা বিকল্প অল্টারনেটিভ এরকম কিছু আছে কিনা? হ্যাঁ দেখো, বিরোধী বলতে তুমি যদি বলার চেষ্টা করো যে শ্রোডিঙ্গার ইকুয়েশন ভুল, সেটা নয়। শ্রোডিঙ্গার ইকুয়েশন আমরা এখনো অব্দি এক্সপেরিমেন্টালি যা জানি, যতক্ষণ অব্দি ভ্যালিডিটি অফ দিস থিওরি, এগেন ভ্যালিডিটি কোথায়, ভ্যালিডিটি হচ্ছে যেখানে এটা আমার একটা পার্টিকেলই থাকছে, একটা পার্টিকেল দুটো পার্টিকেল বা তিনটে পার্টিকেল হচ্ছে না। সেটা হয় রিলেটিভিস্টিক কোয়ান্টাম মেকানিক্সে, যেখানে একটা পার্টিকেল ভেঙে অনেকগুলো পার্টিকেল হয়ে যেতে পারে। আমি সেসব যদি না বলি তাহলে শ্রোডিঙ্গার ইকুয়েশন ঠিক, তার বিরোধী সেই সেন্সে কিছু নেই। তুমি যদি বিরোধী বলতে অল্টারনেট ফর্মালিজম বলার চেষ্টা করো, যে আমি শ্রোডিঙ্গার ইকুয়েশন ইউজ করব না, আমার শ্রোডিঙ্গারকে ভালো লাগে না, ইউজ করব না, আমি অন্য কোনো থিওরি ব্যবহার করে কোয়ান্টাম মেকানিক্সের অঙ্ক কষতে পারি কিনা, সেটা উত্তর হচ্ছে হ্যাঁ, সেটা করা যায়। শ্রোডিঙ্গার ইকুয়েশন অন্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন, তুমি ডেনসিটি ম্যাট্রিক্সের হাইজেনবার্গ ইকুয়েশন অফ মোশন ব্যবহার করতে পারো, বা আরো অনেক টেকনিক রয়েছে, অনেক নিউমেরিক্যাল টুলস এন্ড টেকনিক্স রয়েছে, কিন্তু শ্রোডিঙ্গার ইকুয়েশন মোটামুটি ভাবে একটা সেন্ট্রাল কোয়ান্টাম ফিজিক্সে। তো উত্তর হচ্ছে হ্যাঁ,
আমি অন্য ইকুয়েশনের মোশন ইউজ করতে পারি। ঠিক যেমন ভাবে নিউটনিয়ান ফিজিক্স জানো তো, ক্লাসিক্যাল মেকানিক্স পড়া যায় নিউটনের কথা একবারও না বলে। হ্যাঁ, ক্লাসিক্যাল মেকানিক্স পুরোটা ল্যাগ্রাঞ্জ ফর্মালিজম থেকে করা যায় বা হ্যামিল্টন ফর্মালিজম থেকে করা যায়। ঠিক একইভাবে আমি শ্রোডিঙ্গার ইকুয়েশন পুরোটা শ্রোডিঙ্গার ইকুয়েশন অ্যাভয়েড করেও আমি করতে পারি। কিন্তু মানে ঠিক যেমন ক্লাসিক্যাল মেকানিক্স পড়তে গেলে আমরা নিউটন মেকানিক্স পড়ি, ঠিক একইভাবে শ্রোডিঙ্গার ইকুয়েশনও ইউজ হয় মোস্টলি। আচ্ছা, মানে ভুল প্রমাণিত হয়েছে বা কোনো ফল্ট বেরিয়েছে এরকম কিছু? না, উইদিন দ্য ভ্যালিডিটি। হ্যাঁ, এগেইন উইদিন দ্য ভ্যালিডিটি ইম্পর্টেন্ট। ঠিক যেমন এই নয় যে নিউটনের সূত্র ভুল হয়ে গেছে। আচ্ছা আচ্ছা। রিলেটিভিস্টিক সিচুয়েশনে নিউটনের সূত্র ভ্যালিড নয়। হুম হুম। Exactly. আর কিছু প্রশ্ন কেউ করতে চাইলে? স্যার এই রিলেটেড নয়, তবে মানে একটা প্রশ্ন, মানে শর্ট কোশ্চেন একটা ছিল, ওটা মানে ঠিক বুঝতে পারছি না আর কি, মানে এর সঙ্গে খুব একটা সম্পর্ক নেই। ওই বোরের প্রশ্নটা বলো, অরবিটে, আমার সময় না হয় আমি পরে বলি নাকি উত্তরটা পাঠিয়ে দেবো। হ্যাঁ বলো। ওই বোরের অরবিটে যে অ্যাঙ্গুলার মোমেন্টাম, ওটা রেডিয়াসের অরবিটে রেডিয়াসের উপরে মানে কিভাবে নির্ভর করে আর কি, মানে কোন রিলেশন পাওয়ারের উপর? ও আইসি, সেটাকে সংক্ষেপে হয়তো বলা যায়। সেটা হচ্ছে, দেখো অ্যাঙ্গুলার মোমেন্টাম যখন বলছো, তার মানে তো এটা লিনিয়ার মোমেন্টাম না। লিনিয়ার মোমেন্টামের সাথে তোমার ডিস্টেন্সটা গুণ করতে হবে অ্যাঙ্গুলার মোমেন্টাম পাওয়ার জন্য। সো বোরের অ্যাঙ্গুলার মোমেন্টাম মানে হচ্ছে যে বেসিক্যালি অ্যাঙ্গুলার মোমেন্টামটা বোর বললো কোয়ান্টাইজড। কোয়ান্টাইজ মানে হচ্ছে যেটাকে আগে এমভি হচ্ছে লিনিয়ার মোমেন্টাম, বাট এমভি আর, যেখানে আর হচ্ছে অরবিটের ডিস্টেন্স, এইটা হচ্ছে তোমার প্ল্যাঙ্কস কনস্ট্যান্টের 1 গুণ হতে পারে, 2 গুণ হতে পারে, 3 গুণ হতে পারে, 4 গুণ হতে পারে, 5 গুণ হতে পারে। ঠিক আছে, তার মানে অনেকগুলো সলিউশন আছে অ্যাঙ্গুলার মোমেন্টামের। সে প্ল্যাঙ্কস কনস্ট্যান্টের মানে এইচ বারের 1 গুণ না 2 গুণ না 3 গুণ না 4 গুণ, তার উপর ডিপেন্ড করছে তোমার পার্টিকেলের মানে রেডিয়াসটা কতটা হবে বেসিক্যালি। অ্যাকচুয়ালি প্রশ্নটা এরকম ছিল যে এল আর এর কোন পাওয়ারের সাথে মানে রিলেশন আর কি। হ্যাঁ, তো ওইটা ওই মানে জাস্ট ওই অঙ্কটা কোস্টলি হয়ে যাবে, ওটা তেমন কিছু। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। বোর্ডের ওই ইকুয়েশন থেকে কি সিম্পল, অ্যাঙ্গুলার মোমেন্টাম ইকুয়ালস ইন্টিজার মাল্টিপল অফ প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট করলেই পেয়ে যাবে। আর কিছু স্যার বলছি, কোন পার্টিকেল হিগস ফিল্ডের মধ্যে দিয়ে পাস করলে সেটা মাস গেইন করে কেন? কোন ফিল্ডের? হিগস ফিল্ড মানে যেটার কোয়ান্টাম হিগস বোসন। হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি কোয়ান্টাম, ওটা কোয়ান্টাম মেকানিক্সের বাইরে। এটা হচ্ছে কোয়ান্টাম ফিল্ড থিওরির জায়গায় আছে, যেটা আমি লাস্টে বললাম যে কোয়ান্টাম ফিল্ড থিওরিতে কি হয়, বা যখনই তোমার পার্টিকেলের, ধরো যাক আমি যখন রিলেটিভিস্টিক পার্টিকেল কনসিডার করছি, তখন আবার কোয়ান্টাম মেকানিক্সটা কিন্তু এই পুরো স্ট্রাকচারটা তখন মডিফাই হয়ে যায়। তখন আমাদের যে থিওরিটা লাগানো হয় সেটা হচ্ছে কোয়ান্টাম ফিল্ড থিওরি, যেখানে নতুন পার্টিকেল ক্রিয়েশন হতে পারে, ডিস্ট্রাকশন হতে পারে, এবং সেখানে পার্টিকেল ইটসেলফকে আমি একটা ফিল্ড হিসেবে ভাবতে পারি। তো হিগস হচ্ছে ঠিক যে মেকানিজম নিয়ে আমার পার্টিকেল গুলো মাস পায়, সেইটা হচ্ছে হিগস। এটা 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 সম্বন্ধে ছোট করে বলা মুশকিল। আর তো এটা নিয়ে বলেন, এটা নিয়ে অনেক জানি না, সৌমিত্রদা কি বলেছেন? সৌমিত্রদার এগুলো খুব, হ্যাঁ, উনি মানে ডেট এখনো দেননি, কিন্তু বলেছেন যে উনি ক্লাস নেবেন। এটা সৌমিত্রদা শুরুর স্যার দিকে রিলেটিভিটির উপর আমার একটা কোশ্চেন আছে, এটা অবশ্য এই টপিকের সঙ্গে রিলেটেড নয়, তাও করছি শেষে যদি সম্ভব হয় বলবেন। এটা নিয়ে অনেক স্যার ম্যাডামের সঙ্গে, অনেক প্রফেসরের সঙ্গে আমি কথা বলেছি, বিভিন্ন জনের বিভিন্ন রকম মত পেয়েছি। প্রশ্নটা করো। আমি কোশ্চেনটা হচ্ছে যে টাইমের ধারণা, কনসেপ্ট অফ টাইম ইজ রিয়েল অর নট? ও আচ্ছা, হ্যাঁ। সময় ধারণারই বাস্তবাদবে, না শুধুমাত্র আমাদের সমাধানের মানে বিভিন্ন প্রশ্নের সমাধানের সুবিধার জন্য এটাকে একটা প্যারামিটার হিসেবে চয়েস করা হয়েছে? মানে ম্যাথমেটিক্যাল প্যারামিটার নাকি সত্যি এটার কোনো ফিজিক্যাল? সত্যি বলতে তোমাকে একটু ডিফাইন করতে হবে সত্যির মানেটা কি তোমার কাছে। মানে তুমি এটাকে এক্সপেরিমেন্টালি, মানে তুমি এই প্রশ্নটাকে আরেকটু তুমি যদি খোলো তাহলে বেটার হবে। মানে সত্যি মানে কি? ডিস্টেন্স সত্যি না সত্যি তোমার কাছে? সত্যি। কেন সত্যি? অবশ্যই, কারণ এটা স্যার যে কোনো প্যারামিটার ডিস্টেন্সটা সত্যি, কারণ এটা হচ্ছে বিভিন্ন ফিতা থেকে আমি যদি ফুট এককে যদি এটাকে মাপি, সব ফিতা থেকে আমি ফুট এককে একই মেজার পাবো, ধরুন 5 ফুট। তো যে স্কেলেই আমি মাপি না কেন 5 ফুটই ওই ডিস্টেন্সটাই পাবো। কিন্তু স্যার একটা টাইম যদি আমি ধরি কোনো একটা পজিশনের, যেটা পজিশন আমি ধরুন নিচ্ছি এক্স ওয়াই জেড টি অন দ্য বেসিস অফ স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি, এক্স ওয়াই জেড টি,
তো আমি যদি নিই কোন একটা ধরুন কোন একটা জায়গাতে একটা ডিভাইস রেখেছি, সেখানে দেখাচ্ছে 5, এই মুহূর্তে আপনাকে দেখাচ্ছে 7:30। তো আমার ওই পজিশনে XYZ সেম রেখে অন্য কোনো ডিভাইস আমার ডিভাইসের দ্বারা রিপ্লেস করছি, সেক্ষেত্রে দেখাবে 7:40। তো টাইমের ডিফারেন্স যেহেতু ডিভাইস চেঞ্জ করার কারণে হচ্ছে, তাহলে টাইমের ধারণাটা রিয়েল হচ্ছে কি করে? ও না, এই তো ডিস্টেন্সের ক্ষেত্রে তাই। তুমি যেটাকে 5 না, আমি সেন্টিমিটার, তো XYZ সেম রাখছি, আমি XYZ চারটেই সেম রাখছি, তাহলে না না না, টাইমের ডিফারেন্স হচ্ছে কোথায়? দেখো রিলেটিভিটিতে XYZ আর T চারটে একদম ইকুয়াল ফুটিং এ আসছে, তাই না? মানে হ্যাঁ তোমার মধ্যে হ্যাঁ একটা মাইনাস সাইনের হ্যাঁ ডিফারেন্স আছে। তোমার এই প্রথম প্রশ্নটা কত, তোমার প্রথম অবজারভেশনটাই আমার মানে সেটা ঠিক নয়। সেটা হচ্ছে XYZ সেইগুলোর সেটা ফিক্স নয়, রাইট? ওটা আমার রুলারের উপর ডিপেন্ড, ওটা প্রচন্ড আরবিট্রারি। মানে তুমি হ্যাঁ যেটাকে স্পেসে একটা পয়েন্ট, তুমি যেটাকে বলবে যে পয়েন্টের কোঅর্ডিনেট 135, সেই কোঅর্ডিনেটটা আমার কাছে ধরা যাক 7, 5, 10 হতেই পারে। হুম বেশ। তাহলে সেটা মানে তুমি যেটা বলছো এক্সটা ফিক্স, সেটাও তাই নয়, সেটা হচ্ছে তুমি একটা কোঅর্ডিনেট চুজ করে নিয়েছো, তাই। আমি কোঅর্ডিনেটটা অন্য চুজ করতে পারি, আমার কোঅর্ডিনেট ইনফ্যাক্ট তোমার রেসপেক্টে মুভিংও হতে পারে, কাজে তুমি যেটাকে ফিক্স বলছো স্পেস, সেটা আমার ক্ষেত্রে সেটা মুভিংও হতে পারে। না, আমি সেম ফ্রেম অফ রেফারেন্স থেকে ট্রিট করছি। হ্যাঁ, সেম ফ্রেম অফ রেফারেন্সের টাইম কিন্তু পাল্টাচ্ছে না, টাইম একই, এক্স্যাক্টলি একই। কিন্তু দেখা তো যায় যে অনেক ক্ষেত্রে টাইম চেঞ্জ হয়, সেটা কি করে টাইম চেঞ্জ হবে? ফ্রেম অফ রেফারেন্স ঠিক হয়ে গেলে তোমার টাইম কি করে চেঞ্জ হবে? না, ফ্রেম অনেক অফ ক্ষেত্রে আমরা রেফারেন্স ধরুন মানে দেখি, কোন ক্ষেত্রে আমি দেখি বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় যে ধরুন আমি রেলওয়ে স্টেশনে আছি, একটা ফোনকে আমি একটা জায়গাতে ঘড়ি দেখছি, আমার একটা জায়গাতে আমি ধরুন আমার মোবাইলে ঘড়ি দেখছি যে ওই বললাম যেটা 7:30 এই মুহূর্তে দেখাচ্ছে। এবার আমার পজিশনে, আমি যে পজিশনে দাঁড়িয়ে আমার টাইমটা শো করছি, এই মুহূর্তে যদি অন্য কেউ তার ডিভাইস নিয়ে দাঁড়ায়, সেক্ষেত্রে তার ও তুমি অরিজিন শিফটের কথা বলছো, দ্যাটস ডিফারেন্ট। সেটা তো হচ্ছে তুমি তার ঘড়ি সিনক্রোনাইজ করতে পারো, তুমি তাকে বলো দাদা এটাকে তো আমি ডিলে টাইম বলতে পারি না, এটাকে তো আমি ডিলে টাইম বলতে পারি না। ওটা ডিলে টাইম নয়, ওটা জাস্ট সিনক্রোনাইজেশন প্রবলেম। সবার ঘড়ি একসাথে মিলে নিলে তো একই টাইম দেখাবে। হ্যাঁ, ওটা ইনফ্যাক্ট আজকাল অনেক কমে গেছে, তুমি ভালো বলছো, তুমি সিনক্রোনাইজেশন প্রবলেম হচ্ছে। দেখো আগে যখন আমরা হাত ঘড়ি পরতাম, তখন দাদা আপনার ঘড়িতে কটা বাজে, আমার ঘড়ি দাদা 5 মিনিট স্লো আছে। এখন মোবাইলে কিন্তু সেটা হয় না, এখন মোবাইল হচ্ছে সেকেন্ড লেভেল অব্দি ঠিক। এটা হচ্ছে সিনক্রোনাইজেশন প্রবলেম, কারণ এখন তোমার মোবাইলের সময় আমরা কেউ আর নিজে গিয়ে মোবাইলের টাইম ঠিক করি না, সবই নেটওয়ার্ক দিয়ে কন্ট্রোল হয়। নেটওয়ার্ক কিভাবে কন্ট্রোল হচ্ছে? নেটওয়ার্ক গুলো তারা যে বিভিন্ন দেশের যে টাইমিং স্ট্যান্ডার্ড আছে, ভারতে যেমন ন্যাশনাল ফিজিক্যাল ল্যাবরেটরি দিল্লি, তারা এক্স্যাক্টলি এই মোমেন্টে আইএসটি কত, ইন্ডিয়ান টাইম কত, সেটা তারা ব্রডকাস্ট করে। তারা নেটওয়ার্ক কোম্পানিগুলোকে ব্রডকাস্ট করে, নেটওয়ার্ক কোম্পানি তার নেটওয়ার্কের সমস্ত মোবাইলগুলোকে সিনক্রোনাইজ করে। এবার সেই সিনক্রোনাইজেশনের একটা এরার আছে, ওই এরারটা জাস্ট সিনক্রোনাইজেশন এরার। ঠিক যেমন ভাবে যে তুমি যে স্কেল নিয়েছো, যে কোঅর্ডিনেট সিস্টেম রয়েছে, ওই একই স্কেল নিয়ে আমি যদি তোমার পজিশনটা মাপার চেষ্টা করি, অরিজিনটা কোথায় বসালাম, আমি স্কেলটা বসাতে গিয়েও তো আমার হাত একটু নড়ে যাবে। কাজী তুমি স্টেশনে যেটা এরর আসবে, হ্যাঁ, মেজারমেন্ট এরর। তুমি যেটা বলছো জাস্ট এরার, ওটার সাথে টাইমের ডিফারেন্স নয় কিন্তু ওটা। এবং রিলেটিভিটিতে যে দুটো টাইমিং আলাদা, সেটা কিন্তু ওই সিনক্রোনাইজেশন প্রবলেমটা নয়। সেটা হচ্ছে যে তুমি সিনক্রোনাইজ করার পরে অ্যাট এনি গিভেন পয়েন্ট অফ টাইম তুমি যদি সিনক্রোনাইজ করো, তার পরবর্তী সময়ে তোমার ফ্রেমের উপর ডিপেন্ড করে কোনো জায়গায় তোমার ঘড়িটা অ্যাকচুয়ালি ফাস্ট ছুটছে, কোনো জায়গায় তোমার ঘড়িটা স্লো ছুটছে। সেটাই হচ্ছে বিউটি অফ দ্য রিলেটিভিস্টিক থিওরি। এবং সেই ঘড়ি ফাস্ট ছোটা স্লো ছোটার সাথে টেকনোলজির কোনো সম্পর্ক নেই, সেটা হচ্ছে মানে নেচারের রেফারেন্স ফ্রেম সেভাবেই পাল্টায়। তাই ঘড়ির এররটাকে ডাইলেশন বলা যায় না। আচ্ছা, রাজিবুলদার একটা বলছিলে যে আজকে একটু তাড়া আছে, তো আমার একটা অ্যাকচুয়ালি মিটিং আছে ইউনিভার্সিটিতে, আমাকে এক্ষুনি উঠতে হবে। আচ্ছা, তাহলে আমার মনে হয় যে স্টুডেন্টরা কোশ্চেন গুলোকে একটু স্ট্রিমলাইন করে আমাকে লিখে পাঠাও। স্যার তো স্যার উত্তর একটু স্ট্রিমলাইন ভেবে নাও যে এক্স্যাক্টলি কি প্রশ্ন, ঠিক আছে? ওটা আমাকে লিখে পাঠালে আমি রাজিবুলদাকে জানিয়ে দেবো। একদম ঠিক আছে, ভালো থেকো সবাই, খুব ভালো লাগলো প্রশ্নগুলো পেয়ে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। চলো, গুড নাইট। প্রশ্ন চলতেই থাকবে, ফিজিক্সের প্রশ্ন কখনো শেষ হয় না। হ্যাঁ হ্যাঁ একদম, অবশ্যই। বাই, ভালো থেকো। গুড নাইট, গুড নাইট। ম্যাডাম কেউ একজন হাত তুলেছিল, কিছু একটা বলতে চায়। হ্যাঁ, মৌমিতাকে কিছু বলবি?